উৎসাহী আমরা জেবিএমএসটিএস তো বরাবরই এটা নিয়েও কাজ করি, তো কাজেই আমরা সেইভাবে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রফেসর বিকাশ সিনহা তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্সে পিএইচডি কমপ্লিট করেন 1972 সালে, এবং সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে জয়েন করেন, মানে অত্যন্ত তরুণ বয়সে। কিন্তু দেখো আমি ছাত্রছাত্রী শিক্ষক যারা রয়েছেন তাদের সবাইকেও বলি যে অধ্যাপক সিনহা কিন্তু নিজেকে সেই জায়গায় বেঁধে রাখেননি। তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে আমেরিকা, কানাডা এবং আরো অনেক জায়গার নানা রকম স্ট্যাটিস্টিক্সের এজেন্সি, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সবকিছুর সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। কিভাবে স্ট্যাটিস্টিক্সের প্রয়োজনীয়তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে তার অনেক খুব অত্যন্ত ভালো ভালো কাজ এবং অ্যাকশন প্রোগ্রাম রয়েছে। তো সেই এমন একজন মানুষকে আমরা দেখেছি যিনি পিসি মহলানবিশ গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং স্ট্যাটিস্টিক্সে তার তিনি স্বনামধন্য, সবাই তার নাম জানে। তিনি অত্যন্ত ভালো শিক্ষক, অত্যন্ত ভালো গবেষক। আর স্ট্যাটিস্টিক্স, অঙ্ক এইসব নিয়ে তো আমাদের ছোটবেলা থেকে একটা ভয় থাকে, কিন্তু তা সত্ত্বেও আমি জানি আমাদের যারা জেবিএনএসটি স্কলার যারা, তারা সবাই ভীষণ পড়াশোনায় ভালো, আর তারা অঙ্ক, স্ট্যাটিস্টিক্স এসবকে একটুও ভয় পায় না। কাজেই তারা আজকে সবাই এখানে এসেছে অধ্যাপক সিনহার কাছ থেকে শুনতে। আমরা সবাই এখন প্রতীক্ষা করছি তার কাছ থেকে শোনার জন্য। দীপঙ্কর, আমরা এবার শুরু করি তাহলে অধ্যাপক সিনহাকে বলে, তাই তো? আচ্ছা, আর আমি সকলকে একটু রিকোয়েস্ট করব যে যখন প্রফেসর বলবেন আপনারা সবাই আপনাদের সিস্টেমগুলোকে, ডিভাইসগুলোকে একটু মিউটে রাখবেন, নিজেদের মাইক্রোফোন। আর যখন বলা শেষ হওয়ার পর আপনাদের প্রশ্ন থাকবে তখন আপনারা অবশ্যই হাত তুলবেন বা বলবেন। সেটা আমাদের দীপঙ্কর রয়েছেন, ডক্টর দেবমিত্রা রয়েছেন, ওরা সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে অধ্যাপক সিনহার কাছে আপনাদের সবাইকে পৌঁছে দেবেন। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ততার মধ্যে থেকে আপনি আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের জন্য সময় দিয়েছেন। আপনার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। আমি সবাইকে আমার শুভকামনা জানিয়ে শুরু করি। সাধারণত এটা যদি একটা খোলামেলা জায়গায় হতো, কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে, কোনো একটা মঞ্চে, তারপরে আমি অনেক কিছুই ম্যাজিকের ফর্মে দেখাতে পারতাম। আজকেও আমার চেষ্টা থাকলো ম্যাজিক ফর্মে দেখানোর, দেখা যাক কতটা এগোতে পারি। আমি আগেই আমার যে ড্রেসটা পরে আছি এটা একটুখানি, এটা একটু বিশেষ ধরনের। এখানে লেখা রয়েছে র্যান্ডম ওয়াকার, ইউসিএলএ বায়োস্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সেরই একটা অংশ, খুব নাম করা, রীতিমতো অ্যাপ্লাইড সাবজেক্ট একটা। একজন র্যান্ডম ওয়াকার দেখা যাচ্ছে, একজন দাঁড়িয়ে সে পদক্ষেপ করছে, পা টলমল হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে সে চেষ্টা করছে স্ট্যাটিস্টিক্স বোঝার। কাজে স্ট্যাটিস্টিক্সের ভিতরে এরকম ধরনের একটা ব্যাপার থাকে। আমি সেটিকেই এখানে উপস্থাপনা করব গ্যাম্বলিং এর ভিতর দিয়ে। আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করি। আমি একটা ক্যাপশন দিয়ে রেখেছি, অ্যালিস ইন ডাইসল্যান্ড। দেখি আমি স্লাইড শোয়ে কি দেখাতে পারি। আমি খুব চেষ্টা করব পুরোপুরি বাংলায় বলতে, মাঝে মধ্যে একটুখানি ইংরেজি টার্ম চলে আসতে পারে, তাহলে আমি খুবই চেষ্টা করব পুরোপুরি বাংলায় বলতে। এখানে আমার নাম, আমি কোথা থেকে আসছি ইত্যাদি লেখা। আমি ভারত সরকারের একটা সম্মানীয় কমিটিতে ছিলাম, যেটা এখানে লেখা রয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন। আজকে আমি আপনাদের কাছে এসেছি। আমার আরেকটা পরিচয়, আমি এই মুহূর্তে অন্বেষণ বিজ্ঞান সংস্থা বলে একটা বিজ্ঞান সংস্থা রয়েছে গড়িয়াতে, সেখানে আমি
চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে আছি। এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন। এটা আনার কারণ হলো যে আমাদের সংস্থা বিভিন্ন রকম কাজের মাধ্যমে 23তম ওয়েস্ট বেঙ্গল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসে, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে হয়েছিল, সেই সময় আমাদের সংস্থা মেঘনাথ পুরস্কার পায়। সেইটাই একটু বলার ছিল আর কি। আজকের প্রজেক্টটা আমরা বিজ্ঞান প্রচারের জন্য এসেছি। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর অভিজিৎ কর, ওনার সঙ্গে আমার দু একবার ফোনে কথা হয়েছে। আজকে হয়তো উনি একটু ইনডিসপোজ হতে পারেন। ডক্টর দেবমিত্রা মিত্র, নামটা খুব ভালোভাবে বলতে হবে যাতে কোনটা অকারান্ত কোনটা আকারান্ত যেন কোনো ভুল না হয়। ডক্টর দেবমিত্রা মিত্র, ফরওয়ার্ড ডিরেক্টর SRFTI, উনি হলেন লিঙ্ক পার্সোনাল। উনি এই প্রজেক্টে দেখা যাচ্ছে উনি সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমি সবসময় বলি আমি একটা ফোন কল দূরে আছি, ফোন করলেই আমাকে পাওয়া যাবে। একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। ওই জন্য আমি ম্যাথ লাভিং বা সায়েন্স লাভিং যারা এখানে এসছেন এবং যারা এখানে জিনিসটা অর্গানাইজ করেছেন সবাইকেই আমি ওয়েলকাম করতে চাই। ডক্টর মিত্র বিশেষ করে উনি আমাকে যোগাযোগ করেছেন, ডক্টর কর আমাকে ইনভিটেশন এক্সটেন্ড করেছেন, এখন ম্যাডামের সঙ্গে পরিচয় হলো। আমার সঙ্গে রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট অর্ণব দত্ত। অর্ণব অডিয়েন্সের ভিতরেই আছে, ওকে একবার দেখিয়ে দেবো। অর্ণব রয়েছে এখানে। অর্ণব হলো ফার্স্ট ইয়ার স্ট্যাট অনার্স স্টুডেন্ট অ্যাট বিধাননগর গভর্নমেন্ট কলেজ। কাজে ওর স্ট্যাটিস্টিক্স একটা বাডিং স্টুডেন্ট আর কি। ও স্পেশাল ইন্টারেস্ট নিয়েছে এই প্রেজেন্টেশনটা দেখা, শোনা, বোঝা, আমার সঙ্গে কন্টেস্ট করা এবং মাঝে মধ্যে আমাকে হারিয়ে জেতার চেষ্টা সব সময়ই করে থাকে। দেখা যাক আজকে ওর কিছু বক্তব্য আছে কিনা। আমার প্রথম যে বক্তব্য থাকবে, এখন যেটা বলবো সেটার উৎস 91 সাল, মানে কত হলো 9 আর 20, 29 বছর আগে ইরানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়ে প্রথম এই বক্তব্য শুনি। এই বক্তব্যটা যে ভদ্রলোক রেখেছিলেন ডক্টর MB রাও, তিনি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে 1973 সালে ডক্টরেট করেন। ওনার একটা বক্তব্য শুনেছিলাম ইরানে এই কনফারেন্সে। সেটা শোনার পর থেকেই আমার মনে হয় এত সুন্দর একটা টপিক, যেটা আমি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে সব জায়গায় বলতে পারি। আমি হয়তো 93 সালে প্রথম শুরু করি, তার মানে গত 27 বছর ধরে দেশে বিদেশে আমার এই টক, এটা বহু জায়গায় বহু ভাষাভাষী ছেলে মেয়েদের সামনে আমি বক্তব্য রেখেছি। এমনকি বাংলাদেশেও একাধিক জায়গায় আমি বক্তব্য রেখেছি। আমি গড়িয়া অঞ্চলে 10টা স্কুল ঘুরে, তার ভিতরে যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে, নামকরা স্কুলগুলো আছে, সমস্ত স্কুল ঘুরে আমি ছেলে মেয়েদেরকে এখন যে বক্তব্য রাখবো সেইটা বোঝানোর চেষ্টা করেছি আর কি। আমি সাধারণত কোনো টক দিতে গেলে পর কোনো বক্তব্য রাখতে গেলে কয়েকটা কোট রেখে দেই। এই প্রথমটা বলছে যে তোমার পা যেন নিজের দেশের মাটির সঙ্গে জুড়ে থাকে, আর তোমার চোখ ঘুরবে সারা পৃথিবী। তুমি যাতে বিভিন্ন জায়গা থেকে যা কিছু জানার, যা কিছু জ্ঞান আহরণ করার, সেগুলো যেন তুমি নিয়ে আসতে পারো তোমার চোখ খোলা রেখে। মাঝখানের কোটটা বলছে যে যারা ইগনোরেন্ট, যারা অজ্ঞ, তারাই চেঁচায়, যারা জ্ঞানবান তারা বক্তব্য রাখে, আর যারা বিদুষী তারা শোনেন। আর 3 নম্বরটার বক্তব্য হলো তোমাকে সবকিছুই জানতে হবে তবে তুমি একটু বক্তব্য রাখতে পারবে, এটা ভাবার কোনো কারণ নেই। কেননা জ্ঞানের কোনো শেষ নেই। তুমি এই মুহূর্তে যা জানো সেইটাই গুছিয়ে তুমি বলার চেষ্টা করো, তার উপরেই তোমার কাজ সিদ্ধ। আমার যে বক্তব্য রাখতে চলেছি এটা হলো একটা ম্যাজিকের মতন জিনিসটা হবে, সেইটাই এখন আমি বক্তব্য রাখবো। আমি যে এখানে যে কবিতাটা রাখলাম, এই কবিতাটা আমি স্কিপ করে ছেড়ে দিচ্ছি, কেন আমাদের এই ওয়েবিনারে আমাকে ওনারা বলেছেন এবং আমিও মনে করি, চেষ্টা করি বাংলায় জিনিসটা বলতে। কাজেই বিনা স্বদেশী ভাষা মেটে কি আসা?
আশা করি আমাদের ইয়ং জেনারেশনও জানে প্রতুল মুখার্জির বিখ্যাত এবং খুবই জনপ্রিয় গান আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমরা স্কুলে পড়তে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা সবই পড়েছি। আমি খুব চেষ্টা করব পুরোপুরি বাংলায় আমার বক্তব্য রাখতে। আশপাশা কর্মনাশা না বুঝলে ওদের ভাষা। এক যে ছিল ভব ঘুরে অ্যালিস নামের কন্যা, দেশ বিদেশ ঘুরে শেষে ঘটালো ভাষার বন্যা। তারপর সে হেসে হেসে ছক্কা গুটির ঘরে এসে করলে তার ভাষা। বিকাশ সিনহা করেন প্রচার, নামি দামি ডিগ্রি তার। কে বলেছে তাস পাশা হলো সর্বনাশা? আরে সে তো হতেই হবে না বুঝলে তাদের ভাষা। চলে যাও ছক্কা গুটির ঘরে, নাম লিখিয়ে দোসর করো তারে। এবার তাই স্কুলের ছেলে একটুখানি সুযোগ পেলে চলে এলো দলে দলে বুঝতে তাসের ভাষা। লুডুর গুটির সাথে আজ মার্বেলও কি পেল কাজ? ছেলে এবার হবেই চালাক খাসা। ছেলে কাপ্তান হবে, দলে নাম লেখাবে, লিখবে খেলবে না খেলাবে? কি খেলা হবে সেটা? বিকাশ সিনহার আহ্বান, তাড়াতাড়ি চলে যান, টিকিট শেষ হলো বলে দেখুন এই খেলাটা। আমি একটু স্লাইড শো হিসেবে দেখাতে চাই। তৎক্ষণ আমি অর্ণবকে বলছি একটা সেটআপ তৈরি করতে, যার উপরে ভিত্তি করে আমি বক্তব্যগুলো রাখবো। অর্ণব, তুমি একটু সেটআপটা ডেসক্রাইব করো, আমি ন্যারেট করে যাচ্ছি, তুমি দেখাও। খুব ভালো, আশা করি সবাই দেখতে পাচ্ছে। তিনটে গ্লাস রয়েছে, তিনটে কাঁচের গ্লাস। প্রত্যেকটার ভিতরে আমি অর্ণবকে বলেছি 10 টাকা করে দিতে, 10 টাকার একটা করে নোট রাখার জন্য। অর্ণব একটু দেখিয়ে দাও। প্রত্যেকটাতে একটা করে 10 টাকা। গ্লাস তিনটেকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম, যাতে সামনের দিক থেকে কিছু না দেখা যায়। কিন্তু আমরা জানি তিনটে গ্লাসেই এক একটাতে 10 টাকা করে আছে। এবার অর্ণবকে বলেছি 6টা কার্ড, 1 2 3 4 5 6। আমি হার্টশেপ নিয়েছি, হার্টশেপ এস মানে টেক্কা এবং 2, সেই দুটো প্রথম গ্লাসের সামনে, 3 এবং 4 সেই দুটো মাঝখানেরটা। একদিকে একটু ঠিক করে দাও, একটা সাইডে একদম ক্লোজ হয়ে গেছে একদিকে, হ্যাঁ একটুখানি ঠিক তাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে 3টে গ্লাস, এক এক গ্লাসে 10 টাকা, আর 6টা তাস রয়েছে, 1 2 3 4 5 6। আমি প্রথমেই বলে নেই, পুরো গেম যা কিছু আমি দেখাবো সবই বুদ্ধির খেলা, কোন রকম চিটিং বা কারচুপির কোনো প্রশ্ন নেই, বিজ্ঞান ভিত্তিক বুদ্ধির খেলায়। প্রায় 29 বছর আগে, প্রায় 29 বছর আগে লস এঞ্জেলসে, আমেরিকার পশ্চিম প্রান্তে লস এঞ্জেলস শহরে একটা দৈনিক সংবাদপত্র, আমাদের যেমন আনন্দবাজার, যুগান্তর ইত্যাদি আছে, দৈনিক আজকাল রয়েছে, সেরকম দৈনিক একটা সংবাদপত্র, সেটাকে বলা হচ্ছে রেসিং পোস্ট। সেইটাতে হঠাৎ এই এই জিনিসটা ছাপিয়ে বেরিয়ে যায় যে একটা খেলা বেরোয়, তার সঙ্গে তোমার বর্ণনা
সেরকম একটা বেরিয়ে যায়। সেইটা দেখে লোকে প্রচন্ড উৎসাহিত হয়ে পড়ে। তারপর ওই এডিটরকে চিঠি লেখা শুরু হয়। যে প্রশ্ন, একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের ভিত্তিতে এডিটরকে চিঠি লেখা শুরু হয় এবং 3 মাস ধরে সেই জিনিসটুকু চলে। শেষে কি হলো সেটা আমি পরে বলবো। তো এই অবস্থায় আমরা খেলাটাকে বোঝার চেষ্টা করি কি ছিল সেই গেমটা। বলছে 3টে গ্লাস, এক একটাতে 10টা করে টাকা আছে, গ্লাস 3টে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো আর সামনে 6টা তাস দেওয়া হলো। এবার আমি হাতে অনেকগুলো গুটি নিয়েছি, লুডুর গুটি। অর্ণবকে বলছি, অর্ণব তুমি একটা এদের ভিতর থেকে তোমার পছন্দ মতন একটাকে বেছে নাও, তুই বেছে নিয়ে দেখিয়ে দাও। ঠিক আছে, ওকে। তুমি এবার খেলাটা খুবই সোজা, যে অর্ণবকে এই খেলা খেলতে আসার জন্য এন্ট্রি ফি 10 টাকা। যতবার তুমি খেলবে 10 টাকা জমা দিতে হবে, তবে তুমি খেলতে পারবে। তো অর্ণব কলেজে পড়ে, আমি ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডেকেছি। ও আমার তো একটুখানি ওকে দেখা উচিত, আমি ওকে 100 টাকা জমাই দিয়ে রেখেছি। 100 টাকা ওর নামে জমা করা, 10 বার যাতে খেলতে পারে। তো ও খেলাটার, এই খেলাটার কি নিয়ম, ওই ছক্কাটা এখানে টেবিলের উপরে থ্রো করবে, আমরা সবাই দেখবো কি নাম্বার করলো। যেহেতু এটা লুডুর গুটি, এতে 1 2 3 4 5 6 বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে নাম্বার পাবো আমরা সেই নাম্বারটাকে ওখানে সামনে যে তাসগুলো রয়েছে সেই তাসের সঙ্গে আইডেন্টিফাই করবো কোনটা। আর যেটা পেলাম তার পিছনে যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসের ভিতর থেকে যা আছে সেইটাও নিয়ে যাবে, 10 টাকা সেটাও নিয়ে যাবে। তার আগে 10 টাকা জমা রাখবে। অর্ণব, তোমার 10 টাকা আমার হাতে দিয়ে রাখো। ভেরি গুড, 10 টাকা আমি নিলাম। এবার তুমি খেলো, গুটিটা ফেলো, চালো দেখি কি পাও। কত পেলে দেখি? 5 নম্বর। আচ্ছা, ও পেয়েছে 5, খুব ভালো। 5 নম্বর মানে 3 নম্বর গ্লাস, একদম কোনায় যেটা। তাহলে ওর এখন কাজ হবে সেই গ্লাসের পিছন দিক, সেই গ্লাসটাকে সিলেক্ট করা, আর পিছনে গিয়ে সেই গ্লাসের ভিতরে যে টাকা আছে সেই থেকে নিয়ে বেরিয়ে আসা। এবং আমাদের খেলাটা যাতে চলতে পারে, কাজে ওকে বলবো তুমি টাকা পাল্টাপাল্টি করে নাও, ওই টাকাটা তুলে নাও, আর আমি যেটা এন্ট্রি ফি হিসেবে পেলাম সেই টোকানে বসিয়ে দিয়ে আবার ওটাকে ব্যাক করে দাও, গ্লাসটাকে আবার ব্যাক করে দাও, যাতে আমাদের খেলার কোনো রকম বিচ্যুতি বা ব্রেক না হয়। বেশ, আমি অর্ণবকে জিজ্ঞেস করেছিলাম যখন আমরা ট্রায়াল দিচ্ছিলাম, অর্ণব এই খেলাটা কেমন লাগলো? ও অকপটে বলে দিল মোস্ট বোরিং, খুব বাজে। কেন? এর ভিতরে কি আছে, যে টাকা দিলাম 10 টাকা দিলাম, 10 টাকা পেলাম, এর ভিতরে কোনো এক্সাইটমেন্ট নেই, চ্যালেঞ্জ নেই, এ আমার একদমই ভালো লাগলো না। আর 2-4 বার খেলবে এটা? না না না, আপনি অন্য কিছু দেখান। আমি ঠিক আছে, অন্য কিছু দেখাচ্ছি, এবার এইটার দিকে তাকাবো। দেখা যাচ্ছে, এই খেলাটায় দেখা যাচ্ছে 3টে গ্লাসে 10 টাকা করে ঠিকই আছে, তাসগুলোকে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে 1 নম্বর হলো টেক্কা, আর 2 নম্বরে হলো 2 3 4, আর 3 নম্বরে 5 6। এই কার্ডের পজিশন গুলোকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় কি অর্ণব খেলতে উৎসাহী, নাকি অর্ণবের মনে হচ্ছে আমি একটু ঠকানোর চেষ্টা করছি? অর্ণব, তোমার কি বক্তব্য বলো? না না, ঠিকই আছে। অর্ণব বলছে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তার মানে ওর মনে হচ্ছে যেন কোনো চিটিং এর ব্যাপার এখনো আসেনি। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। এটা আগে শেষ হোক খেলাটা। এগুলো একটু এখানে দেখাচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসলাম। বা সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে 3 নম্বর গ্লাসে 10 টাকাই আছে, কিন্তু একটাও কার্ড নাই, কার্ড গুলো সব এইদিকে চলে এসছে। 1 নম্বর হলো 1 নম্বরে 1 5 6, আর 2 নম্বর হলো 2 3 4। অর্ণব, এবার কি মনে হয় কি করা উচিত? ফেয়ার গেম, ফেয়ার গেম। এখন বলছো, ও বলছে হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই,
আপনার 3 নম্বর ক্লাসে টাকা আছে কিন্তু 3 নম্বরের সামনে কোনো তাস নেই, কাজে আমার ওদিকে তাকানোর দরকারই নাই। আমি তো লুডু খেললে পরে 1 2 3 4 5 6 পাবো, যেটাই পাই না কেন 10 টাকা রয়েছে, আর আমি তো এন্ট্রি ফি 10 টাকাই দিচ্ছি, তার বেশি তো দিচ্ছি না, কাজে এটাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, অর্ণব এবার তোমার কি বক্তব্য? 3টে ক্লাসে 10 টাকা করে রয়েছে, প্রথমটাতে 2 নম্বর ক্লাস, তারপরটাতে 3 5, তারপরটাতে 4 6, 2 3 5 4 6, এইভাবে রয়েছে এরা। কার্ড কম্পোজিশন গুলো পাল্টে গেছে, টাকা। এইবার অর্ণব এবার তোমার কি মনে হয়, খেলবে কি খেলবে না? খেলবো, এবারে কোনো অসুবিধা নেই। অর্ণব বলছে খেলবে, কিন্তু অর্ণব খেয়াল করে দেখছে না যে টেক্কা যেটা সেটা আর এখানে নেই, সেটা এখান থেকে সরে গেছে। কাজে ও যদি খেলে এবং যদি ফুট পায়, ফুট মানে আমরা জানি 1, সেটা যদি পায় তাহলে তোর 10 টাকা গেল। তো যেহেতু ও ধার নিয়ে খেলছে, কাজে ওর কিছু যায় আসে না। ও যদি নিজের টাকা হতো তাহলে যায় আসতো, আমি ধার দিয়েছি ওকে, ও যদি পায় দেবে, না পায় না দেবে। এই যে এখানে খুব একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, তুমি যদি ফুট পাও তাহলে তোমার কিন্তু টাকাটা গেল। কাজে এই অবস্থায় তোমাকে একটু কেয়ারফুল হতে হবে, তুই দুম করে বলতে পারো না যে হ্যাঁ আমি খেলবো। নেক্সট। স্যার আমি দীপঙ্কর বলছিলাম স্যার, বলছি মাঝে যদি কোনো কেউ প্রশ্ন করে মাঝখানে নেবেন না শেষের দিকে নেবেন? শেষে না হয় ভালো, একটা স্টেজ কমপ্লিট করে তারপর অ্যানসার কোশ্চেনগুলো নেব। আচ্ছা, এখানে একজন হাত তুলেছে বিদ্যুৎ ঘোষ বলে, তাহলে তার প্রশ্নটা আমরা পরে নেবো, তাই তো? প্লিজ। ঠিক আছে, তাহলে যারা যারা প্রশ্ন করতে চাইছেন একটু পরে শেষের দিকে আমরা সব প্রশ্নগুলো নেবো। এখন স্যার একসঙ্গে নিলেই ভালো হবে, কালেক্টিভ জাজমেন্ট করব, কারণ অনেক দূর আমি মিস্টার বিদ্যুৎ ঘোষ, হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে কাইন্ডলি আপনার হ্যান্ডটা নামিয়ে দিন, রেজ করবেন না। ঠিক আছে, আমরা পরে প্রশ্নগুলো নেবো। জয়িতা দাশগুপ্ত আছেন, তিনিও হ্যান্ড রাইজ করেছেন, কিন্তু আমরা প্রশ্নগুলো পরে নেবো। ওনার হ্যান্ডটা রেজ করা থাক, আমরা প্রশ্নগুলো পরে নেবো, আপনি বলে দিন। ঠিক আছে, বা ওইগুলোকে আপনারা মেসেজে নিয়ে নিতে পারেন, ঠিক আছে, মেসেজে নিয়ে রেখে দিন, তারপর আমাকে ফ্ল্যাশ করলে আমি দেখে বলতে পারবো। ঠিক 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 আচ্ছা, ঠিক আছে। এবার দেখা যাক, এবারে বলা হচ্ছে একটাতে 3 নম্বর ক্লাসে 20 টাকা রাখা হলো, 3 নম্বর ক্লাসে 20 টাকা, প্রথমটায় 10, মাঝখানেরটায় 10, লাস্টেরটাতে 20 টাকা। আর এবার কার্ড দেখা যাচ্ছে 2 3 4 5, কার্ড কম্পিটিশন পাল্টে গেছে, মনিটারি ভ্যালু পাল্টে গেছে, টাকা পয়সার ব্যাপারটা পাল্টে গেছে। এই অবস্থায় অর্ণব তুমি কি খেলতে চাও? তোমার বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ করে তুমি কি ঠিক করো? তুমি 10 টাকা এন্ট্রি ফি দিলে, তারপর তুমি এখানে যদি খেলো তাহলে তুমি দেখতে পাচ্ছ কি হচ্ছে, তুমি 1 ফুট পেলে পরে তোমার কোনো লাভ নাই, 6 পেলে তোমার কোনো লাভ নাই, 2 পেলে কোনো লাভ ক্ষতি কিছুই নাই, সমান সমান, 3 4 পেলে সমান সমান, 5 পেলে পরে তুমি 10-এর জায়গায় 10 টাকার কাজে লাগিয়ে 20 টাকা পাচ্ছ। কাজে 5 নম্বরে তোমার একটা দেখাই যাচ্ছে লাভ আছে, কিন্তু অন্যগুলোতে হয় এটা কোন রকম লাভ ক্ষতির ব্যাপার নেই, বা ক্ষতি 1 আর 6 হলে ক্ষতি, তোমার কিছুই পাচ্ছ না। এই অবস্থায় তোমার কি মনে হয়, তুমি খেলবে কি খেলবে না? কিভাবে তুমি সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত নেওয়ার কিভাবে নেওয়া উচিত বলে মনে করো? সিদ্ধান্ত নিতে গেলে আমাকে এক্সপেকটেশন, তুমি যদি একবার খেলো না, দেখা যাক। ঠিক আছে, হ্যাঁ 2-3 বার খেলো, দেখা যাক কি হয়, ঘাবড়ানোর কোনো কারণ নাই। হ্যাঁ, তুই কি রিপোর্ট করলে সে রিপোর্ট করো আমাদেরকে। কি পেলে? 4 পেয়েছো, 4 পেলে লাভও নাই ক্ষতিও নাই, আমার কোনো অসুবিধা নেই, খেলো আবার খেলো। 5, ও বাবা 5 পেয়ে গেছে, 5 মানে তো 20, ওরে বাবা ডাবল কাউন্ট হয়ে গেল, আরো 2-4 বার খেলো যাতে তুমি 0 পাও। হ্যাঁ, কি পেয়েছে? হ্যাঁ 6 পেয়েছে, 6 মানে ছক্কা, মানে পক্কা, পক্কা হয়ে গেছে। বাহ, এটা খুব ভালো, তুমি এবার ফুট পেয়ে দেখাও আমাকে। কি পেলে? সাবাস, তার মানে তুই এখন লসের খাতায় যাচ্ছ, আর কি লোকসানের খাতায় যাচ্ছ, এই আর কি ব্যাপারটা। কাজে চট করে দেখে বলা যায় না 20 টাকা দেখেই আমি জাপ দিলাম, হ্যাঁ ওইদিকে টার্গেট করি আমি হয়তো 5 পেয়ে যাবো, 20 হবে, সেরকম হয় না আর কি। যারা কলেজে পড়ছে, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছে, তাদের প্রবাবিলিটির একটা সাবজেক্ট আছে, বোঝা যাচ্ছে সম্ভাব্যতা,
সেই নিয়ে, এবং সেখানে এই ধরনের জিনিসগুলো আরো ডিটেলসে পড়ানো হয়। আমি এবার আরেকটাতে আসি, দেখা যাক এটা কি বলে। 20 টাকা 20 টাকা, বাবা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, প্রথমটাতে আমি একটু বের করি, সরি আমি একটুখানি এগিয়ে গেছে, ওটাকে আমি পিছিয়ে ঠিক করে দেই। হ্যাঁ, প্রথমেই কার্ডও নেই, মাঝখানেরটাতে 20 টাকা এবং কার্ড হলো 3 এবং 4, আর লাস্টেরটাতে 20 টাকা, কার্ড হলো 5। এগুলো অর্ণব ঠিক মতো সাজিয়ে দিয়েছো? আচ্ছা, হ্যাঁ, তারপর তুমি এবার কার্ড গুলো দেবে 5 আর 3 4। হ্যাঁ, প্রথমটায় কিচ্ছু নেই, তার মাঝখানেরটাতে 3 এবং 4, আর পরেরটাতে 5। বাহ, তা কার্ড কম্পোজিশন পাল্টে গেল, টাকা পয়সাও পাল্টে গেল। নেই তো নেই, আর যদি থাকে তা করে 20 টাকা ডবল ডবল দেখাচ্ছে। অথচ তোমার এন্ট্রি ফি, তুমি যে খেলার জন্য যে তুমি টাকা জমা দেবে, সেটা সেই 10 টাকাই রয়ে গেছে। এইবার তোমার দেখে কি লোভনীয় মনে হচ্ছে না? তাও যেহেতু 1 2 6 এইগুলো নেই, কাজেই তুমি একটু থমকে দাঁড়াবে যে না, আমি মনে হয় খেলা হয়তো আমার ঠিক হবে না, কেন 1 2 6 কোনো একটা পেলে আমার 10 টাকাই চলে গেল। মানে 50% চান্স আবার জিরো হয়ে যেতে পারে, আবার খেলবো। 50% চান্সে 10 থেকে 20 পেতে পারি, আর 50% চান্স রয়েছে একদমই না পাওয়ার, পুরো লোকসান হয়ে গেল। এই জায়গাটায় একটা কনসেপ্ট আছে লং রান, মানে যদি 10 বার যদি খেলি তাহলে কি দাঁড়াবে? ধরে নেওয়া যায় 10 বার খেললে মোটামুটি ভাবে 5 বার মতন ছক্কা হয়ে যাবে, আর 5 বার মতন ছক্কা মানে 20 টাকা করে পেতে পারি। তাহলে 10 বার যদি আমি খেলি, তাহলে মোটামুটি ভাবে আমি যা ইনকাম করবো আর যা ইনভেস্ট করবো দুটো সমান সমান হয়ে যাবে। নো রিস্ক নো গেইন, এবং এতে কোনো রকম লাভ লোকসান কিছু থাকবে না। 1 বার 2 বার খেললে কি হবে সেটা বলা মুশকিল। তুমি খেলো না, 1 বার 2 বার খেলো। হ্যাঁ, কত পেলে? 3। বাহ, খুব ভালো, ভেরি গুড। নেক্সট 5। আরে বাবা, সাবাস। তারপর এবার কত? 2। 2 মানে তো কিছুই নেই। আচ্ছা, তারপর আরেকবার, এবার পুট, এবারেও কিছু নেই। তা দেখা যাচ্ছে 2 বার পেয়েছে, 2 বার পায়নি। 0 0 20 20 মানে 40 হলো লাভ, আর 4 বার খেলে 4 10 40, 40 হলো খরচ করতে হয়েছে, তাহলে 0। নেট ভাগফল সম্পূর্ণ রেজাল্ট দাঁড়ানো 0, মানে লাভও নেই লোকসানও নেই। সেরকমই হওয়ার কথা এরকম একটা খেলায়, যেভাবে দিয়েছে 3টে পক্কা 3টে ডাবল কাউন্ট 20 করে দিয়ে রেখেছে। আচ্ছা, এই জন্য গেল সিম্পল মাইন্ডেড জিনিস। যে গেমটা সেই নিউজ পেপারের ভিতরে খেলা হিসেবে দেওয়া হয়েছিল, সেইটাকে এখন এবার আমি সবার সামনে হাজির করি। তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আমি সমস্ত ছক্কাগুলোকে হাতে নিয়ে আমি একে অর্ণবকে, অর্ণব তুমি একটুখানি দেখাও। সমস্ত ছক্কাগুলোকে আমি হাতে নিয়ে অর্ণবকেই আরেকবার দিচ্ছি। অর্ণবের একটা লাকি ড্র করা উচিত, যেভাবে খেলছে। প্রফেসর সিনহা, স্যার আমি দীপঙ্কর বলছি, আপনি কোন ক্যামেরাটাতে দেখাচ্ছেন একটু আমাদের আগে বলবেন, তাহলে আমি সেইভাবে ক্যামেরাটাকে পিন করাবো। হ্যাঁ, মানে আমি এখন কার্ডেরটাতে পিন করে আছি, তো আমি এখন ওই আপনার ছক্কাগুলোকে যে আপনি শাফল করছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো আপনি কোনটাতে করছেন সেটা বললে আমি তাহলে সেটা পিন করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখা গেছে। এখন আমরা কার্ডটাতে জুম করে আছি, মানে যেখানে আপনার 3 4 আর 5টা দেখা যাচ্ছে, তাও ঠিকঠাক নয়। ঠিক আছে, ওকে, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। ওকে।
হ্যাঁ, তাহলে ওখানে সমস্ত আর একটু পেছন থেকে দেখলে ভালো হয়, নাহলে দেখা যাচ্ছে না, খুব ক্লোজ হয়ে গেছে। ক্যামেরা থেকে আরেকটু দূরে, ক্যামেরা থেকে আরেকটু দূরে, তাহলে পরিষ্কার বোঝা যাবে। ক্যামেরা থেকে একটু দূরে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আগে একটু আসুক, দেখা যাক। এবার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে। তো আমি অর্ণবকে সমস্ত গুটিগুলো একসঙ্গে দিয়ে বললাম, এখনো পর্যন্ত তোমার লাক যে খুব একটা ভালো সেটা মনে হচ্ছে না, তুমি দেখে শুনে পছন্দ করে একটা তোলো, এবং তুমি প্রয়োজনে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো, যাও গিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো। সেটা আমি ওকে বলে দিলাম, ওকে এখন পাঠিয়েছি বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করার জন্য। স্যার ক্যামেরাটাকে আরেকটু সারফেসের দিকে ইয়ে করুন, সারফেসের দিকে। নিচটা ভালো দেখা যাচ্ছে না, উপরটা অনেকটা ফাঁকা চলে যাচ্ছে, নিচটা ভালো দেখা যাচ্ছে না। আরেকটু আরেকটু নিচের দিকে করুন, তাহলে সারফেসটা পরিষ্কার, নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। গুড, একটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, উপরের স্ক্রিনটা অনেকটা ফাঁকা চলে যাচ্ছে, যেগুলো আননেসেসারি, নিচটা দেখার দরকার। যেখানে আপনি টেক্সটটাকে থ্রো করছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরাটাকে আরেকটু নিচু করুন স্যার, আরেকটু নিচের দিকে প্যান করুন, আরেকটু নিচের দিকে নামান। হ্যাঁ হ্যাঁ, একদম 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 আইডিয়াল, একদম ঠিক আছে, এইরকমই থাক। ওকে, এইবার যেটা বক্তব্য দাঁড়াচ্ছে, আমি অর্ণবকে যখন বললাম তুমি একটা লুডুর গুটি এতগুলো দেখে শুনে একটা পছন্দ করে নিয়ে আসো, এবং একটা এনে আমাকে দেখাচ্ছে এটা নিয়েছে, খুব ভালো, ওটা ওখানে রেখে দাও। ইতিমধ্যে আমি একটা কাজ করেছি, কিন্তু আমি চিটিং নেই, সবকিছু ট্রান্সপারেন্ট। আমি এই পুরো 30 টাকা 3টে থেকে কালেক্ট করে নিয়ে একটা গ্লাসের ভিতরে সেই 30 টাকা রেখে দিয়েছি, এবং বাকি দুটো গ্লাসই ফাঁকা। বাকি দুটো গ্লাসই ফাঁকা, আমি একটাতে রেখে দিয়েছি 30 টাকা। তো এবার আমি ওকে বলছি যে খেলাটা আগের মতনই, 10 টাকা দিয়ে তুমি এন্ট্রি ফি দিলে, তারপর তুমি এখন তোমার যে গুটিটা পছন্দ করে এনেছো সেই গুটিটা তুমি ছুড়লে, তারপর ওখানে ফেললে, দেখলে কত কি আসলো, কি নাম্বার আসলো, 1 2 3 4 5 6 এর ভিতরে। আমি একটাতে 30 টাকা রেখেছি, কিন্তু গ্লাস কিন্তু 3টেই রয়েছে, এবং 1 2 3 4 5 6 সবই আছে। কাজে এবার ওকে বলবো তুমি খেলো, ও খেলবে, এবং যে নম্বর পায় সেই নম্বরটা ম্যাচ করবো, করে সেই গ্লাসে গিয়ে ওর যদি লাক খুব ভালো থাকে তারপরে পুরো 30 টাকা নিয়ে বেরিয়ে যাবে, 10 টাকা দিলেও 30 টাকা নিয়ে বেরিয়ে যাবে। লাক যদি খারাপ হয় তারপরে আমার কিছু করার থাকবে না, ও শূন্য হাতে চলে যাবে। এই হলো খেলাটা। অর্ণব, তাহলে একটু খেলো, দেখা যাক তুমি তোমার লাক কি কি বলো তোমাকে, কি পেলে তুমি, দেখাও। 3 পেয়েছো, বসাও ওখানটায়। বা তাহলে তুমি 3 পেয়েছো, ঠিক আছে। 3 পাওয়ার মানে অর্ণব বুঝতে পারছো, এই যে এখানে 3 মানে মাঝখানেরটা, তাই মাঝখানের গ্লাস, ওখান থেকে ওই গ্লাসটা, হ্যাঁ তুমি ওই গ্লাসটা আইডেন্টিফাই করে সেখান থেকে তোমার যা কিছু আছে নিয়ে বেরিয়ে যাওয়ার কথা। তুমি জানো তোমার লাকে তুমি পুরো 30 টাকাই পেতে পারো, বা কিছুই না পেতে পারো, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু তোমার এতক্ষণ পর্যন্ত আমি যা ভাবগতিক দেখলাম, তোমার যে লাক খুব একটা ফেভার করছে সেটা আমার মনে হয়নি। কিন্তু তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে এসছো, আমার সঙ্গে রয়েছো, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করো, তুমি এরকম ভাবে মুখ শুকনো করে বেরিয়ে যাবে সেটা আমি চাই না। আমি তোমাকে যেটা করতে চাই, আমি তোমাকে একটুখানি ফেভার করতে চাই, কিন্তু কোন রকম
ডিসঅনেস্টি না করে তুমি 1 নম্বর গ্লাসটা তুলে আনো, তুমি 1 নম্বর গ্লাসটা ওখান থেকে তুলে আনো, দেখিয়ে দাও তাতে কি আছে, সামনে রাখো। 1 নম্বর গ্লাসটা একেবারেই ফাঁকা, তার মানে টাকাটা রয়েছে হয় 2 বা 3-এ, কাজে 50% এগিয়েই গেছে। এবার আমি অর্ণবকে বলছি, দেখো তোমার তো লাখ সেরকম ভালো ফেভার করেনি, তুমি দুই নম্বর গ্লাসটা তুমি পেয়ে বসেই আছো, কেন তুমি 3 পেয়েছিলে, লুডুতে তুমি 3 নম্বর পেয়েছিলে, কাজেই 3টে গুটি পেয়েছিলে, তার মানে 3 ফুটকি, তার মানে তুমি 2 নম্বর গ্লাসেই তোমার যাওয়ার কথা। তাহলেও আমি তোমাকে বলছি, তুমি যদি চাও পুরোপুরি তোমার উপরে, আমি তোমাকে জোর করবো না, নেহাতি এটা একটা আমার তরফ থেকে সৌজন্যমূলক একটা তোমাকে অফার দিচ্ছি, তুমি যদি চাও তাহলে পরে 2 নম্বর গ্লাসটা না নিয়ে 3 নম্বর গ্লাসটা তুমি নিতে পারো, তুমি জাস্ট সুইচ করতে পারো। এইটাই ছিল ওখানে বক্তব্য, যে একদম লাস্ট মোমেন্টে তাকে অফার করা হলো, একটা গ্লাস দেখিয়ে বললাম এর ভিতরে কিছুই নেই, অন্য যে দুটো রয়েছে সেই দুটোর ভিতরে তুমি মাঝখানের গ্লাসটা পেয়েছো, কিন্তু তোমাকে আমি বলছি যে তুমি ওটা সুইচ করে লাস্টেরটাতে যেতে পারো, পুরোপুরি তোমার ইচ্ছে তুমি করবে কি করবে না। ওই জন্যই এখানে ক্যাপশন দেওয়া আছে টু সুইচ অর নট টু সুইচ, তুমি তোমার চয়েসটাকে তুমি সুইচ করবে কি করবে না। অর্ণব, তোমার কি মনে হয়, কি করতে চাও তুমি? না, আমার মনে হয় সুইচ করব। তোমার মনে হচ্ছে তুমি সুইচ করবে না? আমি তোমাকে এত সুন্দর একটা মানবতা বোধ নিয়ে, মানবিকতা বোধ নিয়ে আমি তোমাকে বলছি যে তুমি সুইচ করো, তাহলে তোমার লাভ হবে। বলছো? বলছি তো, কিন্তু তুমি কি করতে চাও? না, আমি সুইচ করব। সুইচ করবে না, তুমি যা করে আছো তাই ধরে থাকবে। তো ঠিক আছে, নাও, আমার তো আর কিছু করার নাই, যাও মাঝখানেরটা খোলো, তুলে আনো, দেখো কি হলো। কি পেলে? কিছু পেলে? না। তাহলে আমি তোমাকে বললাম বারবার করে তুমি ওই পাশেরটাতে যাও, আমি একটা সুইচ করার একটা অপশন দিলাম তোমাকে, পরেরটা তুলে আনে দেখাও তো কি আছে ওটাতে, এটা বাইরেই থাক, আর অসুবিধা কি, পুরো 30 টাকা সেখানটাই রয়েছে। এই ঘটনাই ঘটে যখন আমরা ভাবি সুইচ করব কি করব না, এটা মোটেই সোজা সিদ্ধান্ত নয়, করার পিছনে যুক্তি আছে, আবার সুইচ না করার পিছনেও যুক্তি রয়েছে, এগুলো নিয়ে অনেক তত্ত্ব এবং তথ্য রয়েছে আর কি, বিরাট বিরাট ভাবেই রয়েছে, পাতার পর পাতা জার্নাল আর্টিকেল রয়েছে, অনেক সম্ভাবনা তত্ত্ববিদেরা এই নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপহার দিয়েছেন, কিন্তু একটা ছোট্ট ডেমো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা চট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। অর্ণব যে বললো যে না আমি সুইচ করবো না, সেটা একটা যুক্তি আছে, মনে হচ্ছে যেন আমি টাকাটা পেয়ে গেছি, এইবার প্রফেসর সিনহা চেষ্টা করছেন ছলে বলে কৌশলে আমার কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিতে, ওই জন্য উনি আমাকে লোভ দেখাচ্ছেন, তুমি গ্লাসটাকে পাল্টাও, গ্লাসটাকে পাল্টাও, কাজে এরকম একটা যুক্তি চলেই আসে আর। আচ্ছা, আমরা এবার এই সেটআপটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন আরেকটা গেমের দিকে যাব। হ্যাঁ অর্ণব, তুমি এইগুলোকে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে একটা গেমে যাব, ওইগুলোকে সরিয়ে নিলেই হবে আর কি। এই যে 3 নম্বর গ্লাসেই পুরো টাকাটা ছিল, সেটাই দেখালাম। এখন যে খেলাটা দেখাবো এটাকে বলা হয় হাঙ্গেরিয়ান ভাইদের পাজল। এই পুরো গেমটা প্রথম শুরু হয়েছিল এই গেমটা প্রথম শুরু হয়েছিল হাঙ্গেরিতে, সেই হিসেবে এটার প্রচার এবং প্রসার হয়। আমরা এখানে আমাদের ভারতীয় অ্যাডাপ্টেশন করে আমাদের দেশের যেভাবে জিনিসটাকে করলে পরে ঠিক হয়, সর্বজনগ্রাহ্য হয়, সেই হিসেবে আমি জিনিসটাকে লেখার চেষ্টা করেছি। বলা হচ্ছে 4 ভাইয়ের গল্প। এই 4 ভাই সবাই খুব চেষ্টা করি। 4 জনের নাম দিয়েছি আমরা বড়ে ভাইয়া,
বড় ভাইয়া হলো, তারপর হলো 2 নাম্বারি, তারপর হলো 2 নাম্বারি, তারপর হলো তিসরি কসম, তার মানে 3 নম্বর, আর লাস্টে হলো ছোটে গোলাম। ছোটে গোলাম হলো বাড়িতে সবচেয়ে ছোট ছেলে, সবসময় পারফরমেন্স খাটে, ইত্যাদি ইত্যাদি আর কি। তো আপনাদের অবগতির জন্য আমি হলাম আমাদের ফ্যামিলিতে ছোটে গোলাম। যাই হোক, তো 4 ভাইয়ের গল্প, বড় ভাইয়া, 2 নাম্বারি, তিসরি কসম, ছোটে গোলাম। এদের স্পেশালিটি কি? বড় ভাইয়া যে সে হলো 4টে 4 আর 2টো 0 সাইড গুলোতে, 6টা সাইডে, তুমি একটু দেখিয়ে দাও, 4টে 4 2টো 0 সাইড গুলোতে, 4টে 4 আছে, 2টো 0 আছে। আর 2 নাম্বারই হলো সবগুলোই 3। এখন আমি তো স্ক্রিনে সব দেখাচ্ছি, আর ওখানে একটা ডেমো দিচ্ছি আর কি। 2 নাম্বারই হলো সবগুলোই 3, যেদিকেই তাকানো যাক সবগুলোই 3 আর কি। আর তিসরি কসম হলো 4টে 2 2টো 6, 4টে 2 2টো 6। আর ছোটে গোলাম হলো 3টে 5 3টে 1। ছোটে গোলাম হলো 3টে 5 3টে 1। কাজে এখানে ডিসপ্লে বোর্ডেও দেখা যাচ্ছে যা জিনিস, এই একই জিনিসই আমি এখানে বললাম আর কি। তাহলে এই 4টে জিনিস, 4 ভাই স্পেশাল বলতে এইটাই বোঝানো হচ্ছে কার গায়ে কি নম্বর খোদা আছে। একদম প্রথম ভাই বড় ভাইয়া, তার হলো 4 4 4 4 0 0। 2 নম্বরই হলো 3 3 3 3 3 3। তিসরি কসমে 2 আর 6, আর ছোটে গোলামে 5 আর 1। এই হলো এদের বৈশিষ্ট্য। আর অনেস্ট বলতে কি বোঝাচ্ছে? এরা সবাই একদম সাধু। তার মানে এই যে 6টা সাইড রয়েছে, যদি আমরা রোল করি, সব সাইড গুলো সমান সম্ভাবনা আছে আসার, কোনো দিকে হেভি লোড নেই, কিচ্ছু না, সবগুলো সমান রকম ভাবেই আসতে পারে। এই হলো এটার মানে। এমতো অবস্থায় আমাদের গেমটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। গেমটা হলো কোনো এন্ট্রি ফি নেই, এই একটা ভালো কথা। যে খেলতে চাও চলে আসো, খেলো, কোনো এন্ট্রি ফি নেই। তো অর্ণবকে বলি যে তুমি খেলতে চাও চলে আসো, তুমি একটা ডাইস পছন্দ করে, 4টেই তোমার চোখের সামনে আছে, এর ভিতরে কোনো চিটিং নেই, হাইড অ্যান্ড সিকের কোনো ব্যাপার নেই, সব তোমার চোখের সামনে রয়েছে 4টে, কোনটার কি কম্পিটিশন সবই দেখতে পাচ্ছ। বড় ভাইয়া, 2 নম্বরই, তিসরি কসম, ছোটে গোলাম, 4টেই তোমার সামনে, তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে নাও। তারপর যে বাকি থাকলো তার ভিতর থেকে আমি একটা নেব। আমাদের পক্ষগুলো সামনের উপরে দেই, দেখা যাক কে কোন নম্বর পায়। তুমি যদি আমার চাইতে বেশি 10 টাকা দেবো, আর আমি যদি তোমার চাইতে বেশি নম্বর পাই, তাহলে তুমি আমাকে 10 টাকা দেবে। এই হলো খেলা। তাহলে খেলার নিয়ম খুব সোজা, টাকা পয়সার কোনো গল্পই নাই। খেলা শুরু করো, তারপর হার জিত হলে তখন টাকা পয়সা দেওয়া। তোমার যেটা পছন্দ নিয়ে নাও, তারপর বাকিগুলো থেকে আমি একটা নেবো। এবার আমরা দুজনেই রোল করি, যারটাতে বেশি নম্বর উঠবে সে হলো আমার অপোনেন্টের কাছ থেকে, প্রতিপক্ষের কাছ থেকে 10 টাকা পাবে। এই হলো খেলার নিয়ম। তো তুমি কি মনে করো এটা একটা ঠিক মতন, গেমটা ঠিক মতন? তো তোমাকে আগে চান্স দিচ্ছি, তুমি বলতে পারবে না 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 আমাকে তুমি চান্স দেননি, আমি তোমাকেই আগে চান্স দিচ্ছি একটা নেওয়ার জন্য। তো তুমি কি ঠিক করলে বলো, কোনটা নেবে? কোনটা নেবে? 2 নাম্বারই। বা অর্ণব অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে, দেখে শুনে ও বললো ও 2 নাম্বারই নেবে। ও যদি বলে আমি 2 নাম্বারই নেবো, তাহলে তো আমার খুবই আনন্দের কথা।
খুবই আনন্দের কথা, কারণ 2 নম্বরিতে সবগুলোই 3। ও ওটাকে ফেলুক না ফেলুক আমি জানি ও কি পাবে। ওটাকে বিট করার জন্য আমি যদি বড় ভাইয়া নিয়েতে 4টে 4 রয়েছে, কোন কথা না, 4 4 4 4, কাজে আমি যদি বড় ভাইয়া নেই এবং সেটি যদি রোল করি 4টে 4 আর 2টো শূন্য আছে, তাই তো? হ্যাঁ, 4টে 4 আর 2টো শূন্য, কিন্তু শূন্য ঠিক আছে, শূন্য হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 4টে 4 রয়েছে সেটা তো খেলনা না, এবং বলেছে সমস্ত সাইড গুলো একই রকম সমান সম্পূর্ণময়। কাজে আমি যদি এটা খেলি দেখা যায় আমি 4ই পেয়ে গেলাম, তাই হয়তো হবে। এবং তখন দেখা যাবে ও খেলুক বা না খেলুক কিছু যায় আসে না, আমি ওকে হারিয়ে দিলাম। আমরা যদি 10 বার খেলি দেখা যাবে নির্ঘাত আমি 4 অনেক বেশি বার পাবো, 5 বারের চাইতে বেশি বার 4 পাবো, 4 হয়তো 6 বার 7 বার পেয়ে গেলাম। কাজে এটা অন্য ভালো চয়েস তোমার হয়নি। এটা তো তুমি ধরে না একবারে কি হবে বলো না, 10 বার যদি খেলা হয় তাহলে দেখা যাবে তুমি হেরেই গেলে, তুমি আরেকটা কিছু চয়েস করো, এটা ঠিক হলো না। ছোটে গোলাম, ও বলছে ছোটে গোলাম নেবে, অনেক চিন্তা ভাবনা করে ছোটে গোলাম মানে 3টে 5 3টে 1, ছোটে গোলাম, ছোটে গোলাম, তাই তো 3টে 5 3টে 1, সেটা ওই জন্য এভাবে সাজিয়ে রাখতে হয়, যে অর্ডারে আছে ওই অর্ডারেই থাক, তাহলে বোঝা যাবে কোনটার কি নাম এবং কোনটা ছোটে গোলামটা। ঠিক আছে, হ্যাঁ ওটা ছোট গোলাম নেবে। তো ছোট গোলাম হলো 3টে 5 3টে 1, এটা খুব একটা কার্যকরী হলো বলে মনে হচ্ছে না, কেননা তার পাশেই যে তিসরি রয়েছে তাতে হলো 4টে 2 আর 2টো 6। তিসরি কসম আমি যদি নেই তাহলে তো আমি ওকে 50% আগেই হারিয়ে দিলাম, কেননা ওর 3টে 5 3টে 1, কাজে 3টে 1 মানে 50%, সেই 50%টা আমি ওকে স্ট্রেট হারিয়ে দিচ্ছি একদম সামনাসামনি, আমার খেলার দরকারই পড়বে না। ও যদি আগে খেলে এবং দেখা যায় ও 1 পেয়েছে, তাহলে আমি খেলা না খেলার সমান, কেন আমি 2 আর 6 নিয়ে বসে আছি। আর যদি 5 পায় তখন আমার সম্ভাবনা থাকলো 6 পাওয়ার, কাজেই ওর পক্ষে আমাকে হারানো মুশকিল আছে। এটাও একটুখানি চিন্তা করলে বোঝা যায় যে ওর ঠিক জেতার মতন পরিস্থিতিতে ও নেই। 1 বার 2 বারে কি হবে বলা যায় না, কিন্তু যদি আমরা ঠিক করি যে আমরা 10 বার খেলবো, আমরা যদি ঠিক করি 10 বার খেলবো, তাহলে পরে এটা ঠিক ঠিক জেতার মতন পরিস্থিতি অর্ণবের আছে বলে মনে হয় না। অর্ণব তুমি আরেকটা চান্স নাও, তুমি তো 2টো চান্স নিলে, নাও না। প্রথমে তুমি বললে 2 নম্বরই, একদম লাস্টে বললে ছোটে গোলাম, এবার 3 ভাবছো। তিসরি কসম দেখি কি আছে ওর ভিতরে। তিসরি কসমে রয়েছে হলো 2 2 2 2 6 6। না, তিসরি কসমটাও ওই একই রকম, খুব একটা লাভের হলো না। আমি যদি ওইটার জায়গায় 2 নম্বরই নেই তাহলে আমার 4টেই 3, আমার তাহলে খেলার দরকারই পড়ছে না। 2 নম্বরে আমি একটু বুঝিয়ে দিই আরেকবার। 2 নম্বরেতে কিছু খেলার দরকারই পড়ছে না, 4টে 3 রয়েছে। আর যদি অন্য যদি তিসরি কসম নেয় তাহলে 4টে 2 হবা, খেললেই দেখা যাবে 2 পাচ্ছে, খেললেই দেখা যাবে 2 পাচ্ছে। এক্ষেত্রে তিসরি কসমকে একদমই লাভের হলো না, আমি 2 নম্বরে নিয়েই ওকে হারাতে পারবো বলে মনে করি। 1 বার 2 বার এদিকে ওদিকে টুক করে 6 পেয়ে যেতে পারে, তো 4টে 2 রয়েছে, এটা তো খেলনা না, আমি ওইটার উপরেই ব্যাংক করবো, করে আমি 2 নম্বরে নিয়ে বসে থাকবো এবং দেখা যাবে আমি হয়তো জিতলাম। তুমি আরেকটা চান্স নাও না, লাস্ট দেখে কি নাও। তুমি তো এখনো বড় ভাইয়া বলনি। হ্যাঁ, বড় ভাইয়াটা দেখো কি বলে, বড় ভাইয়া নাও। অর্ণবকে আমি প্রম্পট করলাম যে তুমি তো এতগুলো নিলে কিন্তু ঠিক মতো ধরতে পারছো না জিনিসটা, বড় ভাইয়া নাও। তাহলে আমরা দেখলাম যে 2 নম্বরীকে বড় ভাইয়া বিট করে দিল। 2 নম্বরে আবার হারিয়ে দিল তিসরি কসমকে। দেখা যাচ্ছে লং রানে, মানে 1 বার 2 বার না, কিন্তু বেশ কয়েকবার খেললে দেখা যাবে বড় ভাইয়া 2 নম্বরীকে হারিয়ে দিল, 2 নম্বরী তিসরি কসমকে হারিয়ে দিল, তিসরি কসম ছোটে গোলামকে হারিয়ে দিল। এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে।
এবার ওই জন্য ও চালাক হয়ে গেছে। আমরা জানি বড় ভাইয়া যদি 2 নম্বরীকে হারায়, 2 নম্বরে যদি তৃষ্টিকোষণকে হারায়, তৃষ্টিকোষণ যদি ছোট গোলামকে হারায়, তাই সবচেয়ে স্মার্ট বলে মনে হচ্ছে বড় ভাইয়া, আর সবচেয়ে একদম নিচে পড়ে আছে ছোট গোলাম। দেখে অন্তত তাই মনে হয় যে ওর চাইতে ভালো, ওর চাইতে ভালো, ওর চাইতে ভালো, এরকম ধরনের ব্যাপার হলে বড় ভাইয়া সবচেয়ে ভালো আর ছোট গোলাম একদম নিচে পড়ে আছে। তো এবার যদি ও বড় ভাইয়া সত্যি সত্যি বড় ভাইয়াই যদি চুজ করে বসে, নিয়ে বসে, তখন আমাকে ভাবতে হবে। কিন্তু আমি তখন এই যে নিচে যে কথাটা লেখা আছে ওর মানে তো এক্ষুনি বোঝা মুশকিল, কিন্তু ওইটার মানে যারা বুঝেছে তাহলে বলবে হ্যাঁ ও বড় ভাইয়া নিক না, তুমি ছোট গোলাম নিয়ে বসে থাকো। ওরে বাবা, এটা সাংঘাতিক কথা। এই ছোট গোলামে যে 3টে 5 রয়েছে, তার মানে 50%। 50% ছোট গোলাম 5 পেয়ে বসে আছে, যেটা বড় ভাইয়াকে স্ট্রেট হারিয়ে দেবে। বড় ভাইয়াতে রয়েছে 4টে 4, 2টো 0। যে ছোট গোলাম খেললে যদি 5 যদি পেয়ে যাই, যার 50% চান্স রয়েছে, বড় ভাইকে স্ট্রেট হারিয়ে দিলাম। তারপরে ছোট গোলামে যদি 1 পাওয়া যায়, তখনও বড় ভাইয়াতে 0 পাওয়ার একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। কাজে ছোট গোলাম বড় ভাইকে হারাতে পারে। এরকমই একটা লজিক এখানে চলছে। দেখা যাক এবার তথ্যগুলো কি বলে। আমরা যেটা বলছি, আমরা একটা এই এইগুলো তাসের গুণ গুটি নিয়ে খেলছি, যেটা বলা হলো এখানে কোনো এন্ট্রি ফি নাই। অর্ডার করলাম, তুমি একটা পছন্দ করো, তারপর আমি আমারটা পছন্দ করি, আমরা দুজনেই থ্রো করি, দেখা যাক কে বেশি নম্বর পায়। যে বেশি নম্বর পাবে সে 10 টাকা দেবে। সেইভাবে এই মাথায় নিয়েই আমরা খেলা শুরু করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে কার জেতার সম্ভাবনা বেশি। এই দুটো যদি সাধারণ যদি দুটো গুটি হতো, 1 2 3 4 5 6 লেখা, সেটা তো আমি জানি, আমি থ্রো করবো 1 2 3 4 5 6 ভিতরে একটা নম্বর পাবো, ও করলে পরে একটা পাবে, একটা আমাদের ড্র হয়ে যেতে পারে, আবার আমি জিততে পারি, ও জিততে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু এখানকার জিনিসগুলো তো সেরকম না। এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, তাতে আমরা জানি বড় ভাইয়া মানে হলো 4 4 4 4 0 0, আর 2 নম্বরই হলো সবগুলো 3। কাজে এই টেবিলটার দিকে তাকিয়ে বুঝতে পারছি কে কাকে বিট করছে। 3কে 4 হারিয়ে দিচ্ছে, কাজে 4 3কে সব সময় হারিয়ে দিচ্ছে, আর যদি 0 পাই তখন 3 জিতে যাচ্ছে। কাজে এইগুলোর ভিতরে এই যে 36টা কম্বিনেশন রয়েছে, তার ভিতরে 24টাতেই বড় ভাইয়া হারিয়ে দেবে এবং 12টাতে ছোট ভাইয়া রয়েছে। কাজে বড় ভাইয়া এখানে 2 নম্বরীকে হারাবে, তার চান্স হলো 67%, মোর দ্যান 50%। কাজেই বড় ভাইয়াই দেখা যাচ্ছে 2 নম্বরীকে হারাবে। তারপর দেখা যাচ্ছে 2 নম্বরই তার নিচেরটাকে হারাবে, তৃষ্টিকোষণকে। তৃষ্টিকোষণ হারাবে তার নিচেরটাকে, ছোটি গোলাম। আর ছোটি গোলাম আবার ঘুরে এসে বড় ভাইয়াকে হারাবে, সেইটাই দেখা যাচ্ছে। তো এখানে এরকম ভাবেই লেখা আছে যে আমরা যদি ছোট ছোট কম্পিটিশন করি, তাহলে দেখা যায় বড় ভাইয়া 2 নম্বরকে ডমিনেট করছে, তার চান্স 67%। 2 নম্বরই তৃষ্টিকোষণকে ডমিনেট করছে, একই রকম। তৃষ্টিকোষণ ছোট গোলামকেও ডমিনেট করছে, একই রকম। দেখে মনে হয় যেন বড় ভাইয়া সবচেয়ে ভালো আর ছোট গোলাম সবচেয়ে ছোট। কিন্তু এখানে আমরা যদি বড় ভাইয়াকে যদি চুজ করে আমাদের এই অর্ণব, তাহলে ছোট গোলাম দিয়ে আবার তাকে হিট করা যাবে, ওই একই রকম চান্স এসে যাচ্ছে। এ সমস্ত সত্ত্বেও মনে হয়, এবং সেইটাই ইন্টারেস্টিং বলার বা বোঝার, যে হ্যাঁ এখানে একটা উইনিং স্ট্র্যাটেজি সবসময় অর্ণবের রয়েছে। যে খেলতে এসছে তার সবসময় একটা উইনিং স্ট্র্যাটেজি আছে। এই খেলাটা আমি বহু জায়গায়, এই গেমটা আমি বহু জায়গায় দেখিয়েছি, এবং ছাত্রদের ভেতর থেকে স্মার্ট ছেলে মেয়ে তারাই উত্তর দিয়ে দেয় যে উইনিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। এখানে উইনিং স্ট্র্যাটেজি হলো, সংস্কৃতের হিন্দিতে একটা কথা আছে, পহেলে আপ বা আপ পহেলে, সেইটা হলো উইনিং স্ট্র্যাটেজি। ওই যে ডক্টর সিনহাকে বলতে হবে, স্যার আপনি আগে নিন, তারপরে আমি নেব। এই খেলাটায় যে আগে নেবে সে হারবে, এইটাই হলো এই খেলাটার সারমর্ম। তার হারার চান্সটা বেশি হবে, যে পরে নেবে তার উইনিং চান্সটা, উইনিং স্ট্র্যাটেজিটা হলো সে
করে নেওয়া উচিত। এটা খুবই আনকমন মনে হয়, সব জায়গাতেই আমরা বলি আমি আগে নেবো, আমি আগে নেবো। তো এই গেমটাতে আগে নিলে পরে হারার সম্ভাবনাই বেশি। নেক্সট আমি আরেকটা, হ্যাঁ, এটিরই একটা ভার্সন রয়েছে, সেটাকে আমরা বলি নাগপুর ভার্সন। নাগপুরে আমাদের এক অধ্যাপক রয়েছেন প্রফেসর দেশপান্ডে, তিনি নাগপুরে বসে এই ধরনের একটা জিনিস বলেছিলেন। এটাকে আমি এখনকার মতন স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে গিয়ে আমি এর পরেরটা বলতে চাই। পরেরটা অল দা ওয়ে আমি যাচ্ছি, দেখি কি বলে। মুভ টু পেজ 45। এই পেজ 45-এ চলে আসলাম। এটাতে আমি আগে একটুখানি কমার্শিয়াল দিয়ে নেই। সরি, আশা করি আবার ঠিক আছে, রেডি। একটুখানি সময় লাগলো এটাকে সেট করার জন্য, একটু টাইম লাগলো। আচ্ছা, রেডি, ওকে। আমি আগে একটুখানি কমার্শিয়ালটা দেখে নেই। বলছে এটা নিউ গেম। এখানে অনেক কিছুই লেখা আছে, আগে একটু গল্পটা বোঝার চেষ্টা করি। এই লকডাউন পিরিয়ডে আমাদের একজন বন্ধু হঠাৎ একদিন ফোন করলো, বলল, বিকাশ, এরকম ভাবে আমার নাতিটা বড্ড জ্বালাচ্ছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে, এবার ভর্তি টর্তি হবে এদিক ওদিকে, কিন্তু ও একদম জ্বালিয়ে খাচ্ছে, বলছে সময় কাটছে না, বাড়িতে বসে একেবারে পাগল হয়ে যাচ্ছে, বাড়িতে বসে একেবারে পাগল হয়ে যাচ্ছে। আমি তাহলে একটা কাজ করো না, আমি একটা ইন্ডাস্ট্রিতে ওকে 1 মাসের জন্য অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। একটু যাতায়াত করলো, পকেট মানি দেখা যাক না। বললো তাই, তাহলে পাঠাবো? হ্যাঁ পাঠিয়ে দাও। আমি একটা চিঠি করে দিলাম, চিঠি নিয়ে সোজা চলে গেল একটা জায়গায় গিয়ে। ওকে দেখে ওখানকার যে ফ্লোর ম্যানেজার, তার ওকে দেখে অ্যাপারেন্টলি মনে হলো স্মার্ট ছেলে। ঠিক আছে, তুমি কাল থেকে আসো। আমার কাজ কি হবে না, তোমাকে কাজটা একটু বুঝিয়ে বলি। প্রত্যেকের বাড়িতেই নাইট বাল্ব রয়েছে, তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই নাইট বাল্ব আছে। সেই নাইট বাল্বগুলো দোকান থেকে যখন আসে সুন্দর প্যাক করা থাকে, তারপর বাড়িতে নিয়ে এসে খুলে নাইট বাল্ব এসে বাল্ব হোল্ডার সঙ্গে লাগিয়ে দিলে পরে বাল্ব চলা শুরু করে। তো সেই নাইট বাল্বেরই কারখানা, আমাদের নাইট বাল্ব এখানে তৈরি হয়। তো যখন তৈরি হচ্ছে সেই সময় বাল্বগুলো পুরো প্যাকেজিং হয়ে বেরিয়ে আসছে, সুন্দর প্যাকেট হয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই সামনের এই জায়গাটা দিয়ে একটা 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 করে বেরিয়ে আসে। তাহলে আমার কাজ কি হবে? তুমি এখানে বসে থাকবে, তোমার 1 ঘন্টা কাজ, 1 ঘন্টা অফ, কারণ মেশিন গরম হয়ে যায়। 1 ঘন্টা কাজ, 1 ঘন্টা অফ, এইভাবে তুমি 3 ঘন্টা কাজ করবে, আর 3 ঘন্টা অফ যাবে। তুমি লাস্টে তোমার যা কাজ করলে করে তারপর তুমি ব্যাক করে দিয়ে বেরিয়ে যাবে। আমি কি করবো তাই তো বললেন না আপনি? বলছি এই যে বাল্বগুলো আসা শুরু হলো, এখানে একটা রাবার স্ট্যাম্প রয়েছে, দেখো, হ্যাঁ রাবার স্ট্যাম্প আছে। এই রাবার স্ট্যাম্প দিয়ে তুমি বাল্বগুলো যেই এইদিকে বেরোনো শুরু হলো, একদম বেরোনোর মুখে তুমি একটা একটা করে হাতে ধরবে, ধরে রাবার স্ট্যাম্প দিয়ে 1, 2, 3 এইভাবে একটা একটা করে সিরিয়াল নাম্বার দিতে দিতে তুমি সেগুলোকে দেবে এবং সাজিয়ে রাখবে। 1, 2, 3 করে 10 অব্দি নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে
আবার 1 থেকে 11, 12, 20 অব্দি নিয়ে আবার সাজিয়ে রাখবে। এবার যখন যে 10টা করে হবে নিয়ে আস্তে আস্তে করে সাজিয়ে রাখবে। তারপর সারা দিনের শেষে সুন্দরভাবে একটা পলিথিন দিয়ে একটা প্যাক করে রেখে হালকা করে উপরে দিয়ে তুমি বেরিয়ে যাবে, যাতে আমি কালকে এসে পরের দিন এসে দেখতে পারি কতগুলো হয়েছিল, সেগুলো আমি দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, তাই তো সোজাই লাগছে কাজ, কাজে কোনো অসুবিধা নেই। এইভাবে ছেলে, তাকে বলা হলো তোমাকে একটা ওয়ার্নিং দিই বাবা, তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যে কাজ করা শুরু করেছো 1, 2, 3, 3, 3, 3ই করে যাচ্ছ, তা হবে না, তাহলে তোমার চাকরি ওখানেই শেষ। কোন রকম ডুপ্লিকেশন চলবে না। আবার তুমি যদি ভাবো না বেশি করে দেখাই 1, 2, 3, 7, 17, তাহলেও তোমার চাকরি গেল। কোন রকম জাম্প করা চলবে না, এইটা খেয়াল রেখে তুমি কাজটা করো। ঠিক আছে, আপনি যেমন বললেন তাই করবো। সেই ছেলেটা কাজ শুরু করলো। 2 দিন পরেই বাড়িতে গিয়ে বলছে, মা খুব বোরিং কাজ, বাবা যে আমাকে কোথায় পাঠালো কিচ্ছু ঠিক নেই, এর ভিতরে কোন রকম বৈচিত্র্য নেই, শুধু ঘেটাং ঘেটাং করে একটা করে রাবার স্টাম্প দিয়ে যাও, অতি বোরিং কাজ, আমি আর যাবোই না। এরকম করিস না বাবা, দেখ তোর বাবা অনেক বলে করে বন্ধুকে বলে ব্যবস্থা করেছে, এরকম করিস না, তুই যা, এই তো আর কটা দিন, 2 দিন হয়ে গেল, আর 3 দিন পরে আবার শনি রবি ছুটি পাবি, আবার 1 সপ্তাহ, আবার 1 সপ্তাহ, আমার অঙ্ক সোজা বুঝিয়ে দিল 4 সপ্তাহ। তো ছেলের আর একদমই ভালো লাগছে। ছেলে মনে মনে ঠিক করলো আজকে গিয়ে এমন একটা ভোট পাকিয়ে দিয়ে আসবো যাতে আমাকে আর না ডাকে। তারপর 3 দিনের দিন ছেলে সকালবেলা গিয়েই তার মেজাজ খারাপ, সে একটা একটা করে যখন আসছে, সে রাবার স্ট্যাম্প দিয়ে মেরে কোথায় সাজিয়ে রাখবে সেরকম ভাবে ছুঁড়ে ফেলে দিল। আরেকটা 2 ছুঁড়ে ফেলে দিল, 3 ছুঁড়ে ফেলে দিল, যা করতে সব ধরে রাবার স্ট্যাম্প দিয়েই ছুঁড়ে ফেলছে। শুধু ডুপ্লিকেশন হবে না, অমিশন হবে না, ওইটাও মাথার ভিতরে নিয়ে নিয়েছে। 1, 2, 3, 4 ন্যাচারাল নাম্বার ওর ভালোই লাগছে, সেই করতে করতে ওই ছুঁড়ে ফেলে দিচ্ছে। কাজে দিনের শেষে যা কিছু হয়েছিল সবগুলোকে একটা প্লাস্টিকের ভিতরে মুড়ে মুখ বন্ধ করে হচপচ অবস্থায় সে সেই জিনিসগুলোকে রেখে বেরিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা ম্যানেজার এসে, কালকে কতগুলো হলো, কালকে তো আমাদের একটুখানি প্রোডাকশনে ঝামেলা ছিল, কারেন্ট ফেলিওর হয়েছিল, কাজে খুব একটা বেশি তো হয়নি, যাই হয়ে থাকুক দেখি কতগুলো হলো, কি ব্যাপার। ম্যানেজারের চক্ষু চরক গাছ, উনি গিয়ে দেখেন একটা প্লাস্টিকের ভিতরে সবকিছু গাদাগাদি করে রাখা আছে। উনি কিছুই টের পাচ্ছেন না যে কতগুলো হয়েছে, সুন্দরভাবে সাজানো থাকে জিনিসটা, সেসব কিচ্ছু নেই, একটা হচপচ অবস্থায় পড়ে আছে। ওনার মেজাজ গেল গরম হয়ে। উনি তখন ওনার অধস্তনকে ডেকে বললেন, তোমরা কোনো জিনিস কিচ্ছু দেখো না, একটা ছেলেকে কাজে লাগিয়েছি, তার উপরে তোমরা আছো, তো তোমরা মাঝে মাঝে দেখো নি সে কি করছে। না স্যার, কি বলবো আপনাকে, কালকে এসেই দেখি ওর একদম মেজাজ খুব খারাপ, ও কি কাজ করছে না করছে, আমরা কিছু বলতে গেলাম, বললো কিচ্ছু শুনলো না, আমি যা ভালো বুঝি তাই করবো, তোমরা আমাকে বলার কে। এইভাবে ঝামেলা শুরু করলো। স্যার কি হয়েছে ঘটনা? এই তো এরকম ব্যাপার, ছেলেটি এমন ভাবে অগোছালো করে রেখে গেছে, এখন বোঝারই উপায় নেই যে কতগুলো হয়েছে। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি বলো, আবার তোমার কি বক্তব্য? স্যার ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু শুনেছি আমাদের এই কোম্পানিতে আপনারা খুব নাম করা প্রফেসর ডক্টর বিকাশ কুমার সিনহা, খুব নাম করা একজন স্ট্যাটিস্টিশিয়ানকে আপনারা কনসালটেন্ট করে রেখে দিয়েছেন। স্যার ওনার তো কোনোদিন আমরা টিকিই দেখতে পারি না, উনি মাস গেলে 10-20 হাজার কি নেন জানা যায় না, কিন্তু উনাকে তো আপনি কোনোদিনও ডাকেন। এই একটা সুযোগ, আপনি ওনাকে ডাকুন, উনি এসে বলুন এরকম একটা সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, হ্যালো ডক্টর সিনহা, বলুন ভাই, আমাদের একটা বিশাল সমস্যা হয়েছে, আপনাকে আসতে হবে। তো ডক্টর সিনহা এলেন, এরকম একটা সমস্যা হয়েছে, একটা ছেলে সব আদ্যপান্ত পুরো ঘটনা বললেন। আরে এই একটা সমস্যা নাকি, এসব জিনিস আমরা ক্লাসের ছেলেদেরকে ফার্স্ট ইয়ারেই পড়িয়ে দিই, কোনো ব্যাপার না, র্যান্ডম স্যাম্পলিং, এই সমস্তগুলো আমরা ছাত্রদেরকে গুলিয়ে খাওয়াই ডে 1-এ, কোনো চিন্তাই নেই, আপনার প্রবলেম 5 মিনিটে সলভ হয়ে যাবে। আপনাকে কে খবর দিল না, এই ছেলেটা খবর দিল, ওই ছেলেটাকেই রাখেন। বাবু একটা কাজ করো, তুমি চোখ বাঁধো। হ্যাঁ, ছেলেটা ঘাবড়ে গেছে, চোখ বাঁধবো, হ্যাঁ আসো, একটা গামছা নিয়ে আসো।
তোমার চোখ ভালো করে বেঁধে দিই, ওর চোখ বেঁধে দেওয়া হলো। এবার তুমি এখানে এসে দাঁড়াও, দাঁড়িয়ে হাত লাগাও। কোথায় হাত দেবো? নাই, আমি গিটটা খুলে দিচ্ছি, প্লাস্টিকের যে ব্যাগ, সেই ব্যাগের গিট খুলে দিলাম, তুমি তোমার হাত ঢুকিয়ে দাও ব্যাগের ভিতরে, দিয়ে হাত দিয়ে ভালো করে বাল্বগুলোকে নাড়াচাড়া করো, মানে হাত দিয়ে যতটা পারো সাফল করো, উপরটা নিচে, নিচেরটা উপরে, ভালো করে করো। এটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং। আপনারা তো বুঝবেন না, এগুলো আমাদের করতে হয়, আমাদের ছাত্রদেরকে ফার্স্ট ইয়ারেই আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই র্যান্ডম স্যাম্পলিং। তারপর ওই ছেলেটাকে বললেন, তুমি এবার চোখ বুঝে আছে তো, দেখতে পাচ্ছ না? না স্যার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুমি এবার একটা তুলে নিয়ে আসো। এইবার শুরু হলো আমাদের স্ট্যাটিস্টিশিয়ানের এক্সপেরিমেন্ট। উনি বলছেন যে একটা তুলে নিয়ে আসো, এবার তার নম্বর কত বলো। দেখা গেল সেটার নম্বর 21। ম্যানেজার তো দেখছেন কি কাণ্ড চলছে, সবাই আশেপাশে ভিড় জমে গেল। ম্যানেজার বলছেন, এই তো 21 নম্বর আসলো। তাহলে আপনি কি বুঝলেন? অন্তত 21টা। কিন্তু 21 বললে তো হবে না, আপনি আমাকে রেখেছেন, আমাকে তো ভালোভাবে বলতে হবে আপনাকে কত হতে পারে। আমি কিন্তু এইটা দেখে বলতে পারি, এবং কনফিডেন্টলি বলতে পারি, এবং রীতিমতো ভাবে আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে পারি এই 21 কথাটার মানেটা কি। তো ম্যানেজার হসকচিয়ে গেলেন। তবে কি জানেন তো, আমরা ছাত্রদের প্রথমেই এটা বলি যে একটা অবজারভেশন নিয়ে কোনো রকম জাজমেন্ট করবে না। জাজমেন্ট করতে হলে পরে আর একটু বাড়াতে হবে, একে হবে না। তা আরেকটা তোলো বাবু, সেই ছেলেটাকে বলা হলো আরেকটা তোলো। সেই ছেলেটা আরেকটা তুলে নিয়ে আসলো, সেটা দেখা যাচ্ছে 11। এই যে 11, অর্ণব, এই যে 21-এর পরে 11, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? ভেরি ব্যাড নিউজ। অর্ণব এতক্ষণে ঠিক কথা বলেছো। 21 আছে, ঠিক আছে, তারপরে বারটা হয়তো 41, 51, 61, 68, 70, 75 হতে পারতো, তাহলে একটা আশা ছিল কত দিকে যেতে পারে। দুম করে একদম নেমে গিয়ে 11-এ দাঁড়ালো। না 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 বাবু, তুমি আরেকটা তোলো। শ্যাম্পুর সাইজ আগে ছিল 1, এখন দাঁড়ালো 2। আর একটু তোলো, আরেকটা তোলো, দেখি কি হয়। এবার 3 নম্বর, ও বাবা, এ তো দেখা যাচ্ছে ভরা ডুবি। 3 নম্বর হয়ে গেছে 5। ওরে বাবা, কেলেঙ্কারি। প্রথমে পেলাম 21, তখন না হলে একটা কিছু গেস করতে পারতাম। তারপরে 11 পেলাম, দেখা গেল যে না, যাই গেস করি না কেন অত দূর এগোতে পারবো না। আমি 21 পেয়ে 100, 150 যাই ভাবি না কেন, তারপর যেই 11 চলে আসলো, সঙ্গে সঙ্গে ভাবতে হবে না, নাম্বার কমাতে হবে। এবার আবার 5 পেয়ে গেছি, ইন্ডিকেশন খুব খারাপ। ন্যাচারালি বোঝাই যায় ইন্ডিকেশন খারাপ। র্যান্ডম স্যাম্পলিং করে করা হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। তার মানে খুব বেশি দূর এগোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আরেকটা তোলো। এবারটা 26, নট ব্যাড। 26টা নট ব্যাড, ওকে, ভালো, অন্তত একটুখানি লাইফটা পেয়েছে, জীবন পেয়েছে জিনিসটা। দেখা যাক তারপর কি হয়। এবার 5 নম্বরটা তোলা হলো। 5 নম্বরটাকে দেখা যাচ্ছে 9। ও বাবা, একবার উঠছে একবার কমছে, খুব বাজে। হ্যাঁ, খেলা দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে যেন, উঠছে নামছে এরকম ভাবে বিরতির মতন দেখাচ্ছে। না না, এভাবে চলতে পারে না। আচ্ছা, লাস্ট আর একটা নেবো, নিয়ে তারপর ছেড়ে দেবো, দেখি কি পাই। 30, যাক বাবা, তাও ভালো, অন্তত পক্ষে একটা ভদ্রস্থ জায়গায় এসে দাঁড়িয়েছে। ওকে, তাহলে সবগুলোকে একসঙ্গে করে একটু বোঝার চেষ্টা করি। এবার পরিসংখ্যানবিদ বলছেন যে দেখুন, আপনাদের চোখের সামনে এই জিনিসটা আমরা করলাম, এবং আমরা দেখতে পাচ্ছি কি রেজাল্ট আসলো। প্রথমে তুললাম একটা, সেটা আসলো 21 নম্বর। সবগুলো তো সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গায়ে, কাজে আমরা পেয়ে যাবো সিরিয়াল নাম্বার। প্রথমটা হলো 21, তারপর ফলোড বাই 21-এর পরে পেলাম 11, তারপর 5, তারপর 26, তারপর 9, তারপর 30। এখানেই থামিয়ে দিলাম, আর বাড়িয়ে লাভ কি, 6 অব্দি ঠিকই আছে। তো আমরা যা কিছু থিওরি করি, ক্লাসে ছাত্রদের পড়াই, ইন্ডাস্ট্রিতে আপনাদের মতন এরকম একটা জায়গায় এসে অ্যাপ্লাই করি, সমস্ত জিনিসটাই বলে তার পিছনে তত্ত্ব রয়েছে। বলে যে কোনো জায়গায় আমি থেমে যেতে পারি, এবং সেই অবধি যা পেয়েছি সেইগুলোর উপরে, সেইগুলোকে নিয়ে একটা ধ্যান ধারণা করে যুক্তি সহকারে
ওই টোটাল প্রোডাকশন কত হয়েছে সেই সম্বন্ধে আমরা বলতে পারি। 21 থেকে একটা বলা সম্ভব, 21-11 মিলিয়ে বলা সম্ভব, 21-11-5 এই তিনটে মিলিয়ে বলা সম্ভব। এরকম ভাবে লাস্ট অব্দি যেটা গেল সেটার উপরে বেশ করে 21-11-5-26-9-30 সবগুলোর উপরে বেশ করে একটা কিছু বলা সম্ভব। এটা কিন্তু অসম্ভব না। আমরা থিওরি ছাত্রদের পড়িয়ে থাকি, আমরা নিজেরা করি, কিন্তু এখানে তো থিওরি বলার জায়গা না। আমি আপনাকে ফাইনাল রেজাল্ট বলে দিচ্ছি যে কোথায় থামলে কি জিনিস পেতাম। এখানে যা দেখছেন সেটা লেখা থট প্রসেস, এই জিনিসগুলো আমরা ছাত্রদের পড়াই, এগুলোকে এখানে আউট করে দিলাম। এবার আমি বেস্ট গেস কি হতে পারে সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় বলছে যে 21-এই যদি থেমে যায় তাহলে পরে আমার বেস্ট গেস হবে 21 দুগুণে 42। তার সঙ্গে যেই 11 আসলো সঙ্গে সঙ্গে 42 অব্দি উঠতে পারলাম না, নিচে নেমে 32-এ দাঁড়ালো। তারপর আরো যদি কমে যায় 5, 21-এর খুব বেশি উপরে উঠতে পারলাম না, 32 থেকেও নেমে এসে 28-এ দাঁড়ালো। এসে ওখানে ভুল লেখা আছে, ওগুলো সব 21 হবে। 21-এর সঙ্গে যদি 11-এর পরে 5-এর পরে যদি 26 হয় তারপরে সেখানে একটু বেড়ে গিয়ে দাঁড়াবে 33, 26-এর পরে 9 হলে আবার কমে গিয়ে দাঁড়াবে 31, তার উপর আবার 30 হলে পরে ওটা উঠে গিয়ে দাঁড়াবে 35। তার শেষ পর্যন্ত যখন যেখানে থামবো সেই জায়গাটায় দাঁড়িয়ে তারপর আমাদের ফর্মুলা বা সূত্র কাজে লাগিয়ে আমরা এই সবচেয়ে সুচিন্তিত ভাবে আমরা বলতে পারবো যে টোটাল প্রোডাকশন কত হয়েছে। এই থিওরি গুলোই আমরা ছাত্রদেরকে পড়াই। কাজেই খুব ভালো হলো যে আপনাদের এরকম প্রবলেমটা আটকে গেছে। এই জায়গায় এসে বললাম, আমি তো 6টা তুলে আপনাকে বললাম 30, এবার আপনি সেই জিনিসটুকু তুলে নিয়ে আপনি দেখুন যে আপনার কতগুলো সত্যি সত্যি হয়েছিল। তো উনি খুললেন, খুলে দেখা গেল সেখানে 41টা হয়েছে। দেখে বোঝা গেল যে হ্যাঁ, আমরা যদিও বললাম 35 কিন্তু 41 হয়েছে। তখন স্ট্যাটিস্টিশিয়ান ডক্টর সিনহা বললেন যে হ্যাঁ, এটা বাউন্ডের ভিতরেই আছে, কাজেই কোনো অসুবিধা ঠিকই আছে। এমত অবস্থায় এখানেই ডক্টর সিনহা তার প্রেজেন্টেশনটা প্রথম পর্বটা উনি এখানে আচ্ছা হ্যাঁ স্যার ধন্যবাদ। আমরা কি এখন প্রশ্ন নেব কিছু, যদি কারোর প্রশ্ন থাকে? আমার এই পর্বটা এখন শেষ হলো। অবশ্যই আমরা কমফোর্টেবলি প্রশ্ন উত্তর সবগুলো আলোচনা করতে পারি। এর পরের পার্টটা আবার যথাসময়ে মিনিট 5 থেকে রেস্ট করে নেবো আর কি। এবার প্রশ্ন আমি রেডি। তাহলে শ্রোতা বন্ধুরা, হ্যাঁ এক এক করে হাত তুলুন, রেইজ ইউর হ্যান্ড বলে যে এখানে অপশনটা আছে রেইজ হ্যান্ড, সেখানে করুন, আমরা এক এক করে প্রশ্নগুলো নিয়ে নেব। প্রথমে একজন আছেন সায়ন দত্ত। সায়ন দত্ত, তোমার প্রশ্নটা একটু বলো স্যারকে। আমি দেখতে পাচ্ছি সায়ন দত্ত হাত তুলেছে। ভালো হয়, এই সঙ্গে একটু পরিচয় পেলেও। হ্যালো, হ্যাঁ সায়ন দত্ত, তুমি তোমার পরিচয়টা আগে দাও, দিয়ে তারপর স্যারকে প্রশ্নটা করো। হ্যাঁ স্যার, আমি সায়ন দত্ত, আমি আইজার কলকাতা স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমার ম্যাথস মেজর নেওয়ার ইচ্ছা আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, যখন 21 এই জাস্ট লাস্ট গেমটাই 21-এর পরে যখন 11 পড়লো, তখন স্লাইডে লেখা ছিল ব্যাড নিউজ, কিন্তু 11টাও তো আমাদের এস্টিমেশন প্রসেসে হেল্প করলো, তাহলে ওটা ব্যাড নিউজ কেন? এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আর একটু শুনে নেই, এইটাই কি একমাত্র প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে? মানে এই রিলেটেড কি এইটাই একমাত্র প্রশ্ন? 21-এর পরে 11 কেন ব্যাড নিউজ, এবং এটা কেন হেল্প করলো? তাহলে নিচে দেখা যাক কি লেখা আছে। নিচেই লেখা রয়েছে, এই টেবিলটার নিচে লেখা রয়েছে, why waste all other information। তাহলে 21-এর পরে 11 না পেয়ে 21-এর পরে যদি 7 পেতাম, 13 পেতাম, 19 পেতাম, 14 পেতাম, সব এক ক্যাটেগরি। বলছে কোনো এক্সট্রা ইনফরমেশন এইগুলোর ভিতরে নেই, বিয়ন্ড এর লার্জেস্ট নাম্বার যেটা 21-এর নিচে আর যাই পাই না কেন সবগুলোই ইত্যাদির দলে চলে গেল, অ্যাডিশনাল ইনফরমেশন নাই সেখানে। এই যে বলছে এক্সেপ্ট ফর কতগুলো রয়েছে 21-এর নিচে, কতগুলো আছে, যেমন প্রথমে মাত্র একটা, তারপর দুটো, তারপর 3টে, এই অবধি শুধু এই নাম্বারটাই কাউন্ট করে। তার জন্য দেখা যাক, আমি এখানে ফর্মুলাটা স্কিপ করে গেছি। এই যে নিচে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা আমি স্কিপ করে গেছি। এটা বলছে স্যাম্পল তোলার পরে
দেখো ম্যাক্স কত হলো, তারপরে যতগুলোই উঠে থাকো সবচেয়ে বড় কোনটা হয়েছে সেই নাম্বারটা আগে বের করো, সেই নাম্বারকে গুণ করো স্যাম্পল সাইজ যা হয়েছে তার সঙ্গে 1 যোগ করে আর সেই স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করে। একদম লাস্ট লাইনে বলা আছে যে এন কত হবে। কাজেই ওই 11, 5, 7 সবই হলো ইনফরমেশন ইন টার্মস অফ কি হিসেবে না কতগুলো আছে, নাম্বার অফ অবজারভেশন। তার বাইরে ওই হাইয়েস্ট নাম্বারের চাইতে যারা ছোট, ম্যাক্সিমামের চাইতে যারা ছোট, তাদের আলাদা আর কোনো রকম রোল নাই। এটাই হলো এখানকার থিওরি, তাই বলছে। ওই জন্যই এখানে বেস্ট গেস্ট যখন বললাম, তবে ইন্টারেস্টিং যেটা দেখার 21-এর পরে যেই 11 সঙ্গে সঙ্গে 42 থেকে নেমে জাম্প করে নিচে নেমে 32-এ চলে গেল, 5 মানে আরো নেমে গেল 28-এ দাঁড়ালো। এটা তো ঠিক 21 পাওয়া মানে মিনিমাম 21, সেটা বোঝাই যাচ্ছে। তারপর হলো 21, 11, 5, 26, তখন দম করে উঠে গেল। তারপর 9 হতেই আবার নিচে নেমে গেল, আবার 30 হতে আবার উপরে উঠে গেল। অটোমেটিক এটা নিজেকে, নিজের লেভেলটাকে অ্যাডজাস্ট করছে ডিপেন্ডিং অন কি রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার, কিন্তু আরেকটা জিনিস জিজ্ঞেস করা ছিল, এটা রিলেটেডই জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই যে থিওরিটা এক্ষুনি দেখালেন, ওটার আইডিয়াটা একটু শর্টে ডিসকাস করা যাবে এখন, যে থিওরিটা কিভাবে এলো? বাবু কোন ক্লাসে পড়ো বললে? আমি সেকেন্ড ইয়ার স্যার। ও আইজারে কোথায় পড়ে, পড়ো? আইজার কল্যাণী। কি নিয়ে? আমার এখন আমাদের আইজারে অ্যাকচুয়ালি আমি বিএসএমএস পড়ি, ইন্টিগ্রেটেড সায়েন্সে, কিন্তু ম্যাথস মেজর নেব থার্ড ইয়ারে। না বলছি স্ট্যাটিস্টিক্সে কোনো কোর্স হয়েছে? না, সেভাবে কোনো স্ট্যাটিস্টিক্স এর কোর্স করিনি এখন অব্দি। প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের কোর্স না হলেও ওখানে যারা পড়ান বা পড়াবেন ভবিষ্যতে তাদেরকে জিজ্ঞেস করো, স্যার আমি একটু অর্ডার স্ট্যাটিস্টিক্স শিখতে চাই, আচ্ছা অর্ডার স্ট্যাটিস্টিক্স এইটা শিখতে চাই বললে পরে ওনারা পুরো থিওরিটা বুঝিয়ে বলবেন। ঠিক আছে। আর এটা জানতে গেলে এই মুহূর্তে যদি কোনো বই পড়তে চাই, গুণগুপ্ত দাশগুপ্ত, ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স ভলিউম 1, ভলিউম 2। গুণগুপ্ত দাশগুপ্ত তিনজনেই প্রথিতযশা অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। দুর্ভাগ্যবশত তিনজনেই মারা। যাই হোক, কিন্তু ওনাদের বই চিরন্তন, খুবই কাজের আগে। দুটো বই আছে, ফান্ডামেন্টাল, যে কোনো একটা ভলিউম 2 তে থিওরি দেওয়া আছে, থিওরি অফ ইনফারেন্স। এই টপিকটা ইনফারেন্সের ভিতরে আসে, ইনভলভিং অর্ডার স্ট্যাটিস্টিক্স। এই যে ম্যাক্স ডেটা দেখলাম, ওটাকে বলো অর্ডার স্ট্যাটিস্টিক্স। প্রত্যেকটা একটা করে অর্ডার স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে। যেমন আমি আরেকবার একটু দেখাই, এই যে এই জায়গাটায় যখন আমি প্রথম লাইনে একটাই মাত্র, পরের লাইনে 11 হলো ছোট, 21 হলো বড়। তারপরটাতে স্যাম্পল অফ সাইজ 3, স্মলেস্ট হলো 5, ইন বিটুইন হলো 11 আর হাইয়েস্ট হলো 11। কাজে অর্ডার স্ট্যাটিস্টিক্স 1, 2, 3 অর্ডার করে নিয়ে তারপর তাদের নাম দেওয়া হয় 1, 2, 3, 4 দিতে। একদম লাস্টেরটার দিকে দিক দেখাই, অর্ডার স্ট্যাটিস্টিক্স এখানে 6টা রয়েছে। 1 নম্বর হলো 5, 2 নম্বর 9, 3 নম্বর 11, 4 নম্বর 19, 5 নম্বরে 26, 6 নম্বরে 30। ওই হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকটাই এখানে কাজে লাগে। কাজে ফর্মুলা যেটা দেখালাম, ফর্মুলাটা হলো একটা হলো হাইয়েস্ট নাম্বার আর একটা হলো স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ মানে কতগুলো নিয়েছি আর তাদের ভিতরে সবচেয়ে বড় কোনটা। আমি যে ডায়াগ্রাম এঁকেছি সেখানে ক্যাপিটাল এক্স, সব ক্যাপিটাল এক্স যেটা দেখাচ্ছে ওইটা হলো হাইয়েস্ট, আর সব ছোট ছোট এক্স, স্মল এক্স, আর ওইটা হলো হাইয়েস্ট। ওই হাইয়েস্টটাই ফর্মুলার ভিতরে আসে, হাইয়েস্ট ভ্যালু এবং স্যাম্পল সাইজটা আসে। কাজে স্যারদেরকে বলো যে তোমাকে একটা অ্যাপ্লিকেশন অফ অর্ডার স্ট্যাটিস্টিক্স, এই যে এর তার আন্ডারে এই জিনিসটা আসে, ডিস্ট্রিবিউশন অফ অর্ডার স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্স বেসড অন অর্ডার স্ট্যাটিস্টিক্স, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর ওয়েলকাম। নেক্সট কত আমি কি এখন এটাকে ক্লোজ করে দেবো? স্যার
বলুন, এটাকে কি ক্লোজ করে দেবো এখন? স্যার বিদ্যুৎ ঘোষ বলছি স্যার, আমার একটা কোশ্চেন হ্যাঁ, আছে অবশ্যই শুনি, একটু স্যার। পরিচয় দিতে হবে। স্যার বিদ্যুৎ ঘোষ বলছি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হাই স্কুল, ফিজিক্সের টিচার। বাহ, খুব ভালো। কোন স্কুল? আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা স্কুল। আচ্ছা, বাঁকুড়া ইউনিভার্সিটিতে লকডাউনের ঠিক আগে গেলাম। বাঁকুড়া না ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, সেখানে গেলাম। স্যার, এখানে আমার একটা লেকচার হওয়ার কথা ছিল, তারপর লকডাউন শুরু হলো, সব বন্ধ হয়ে গেল। যাই হোক, বাঁকুড়া ইউনিভার্সিটি নয়, বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুরের কাছাকাছি বাড়ি। না না, সে তো স্যার শুনলাম। আমি কোশ্চেনটা বলছি, হচ্ছে যে আপনি হ্যাঁ, এবার শুনি প্রশ্নটা কি। আপনি যে এই ডিস্ট্রিবিউশনটা দেখালেন, এটা কি আমাদের ওই ফিজিক্সের ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের মতন কিছু একটা না না না, থিওরি আছে? না, ঠিক সে জিনিস না। এটা হলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে ডিসক্রিট ভ্যালু গুলো নিয়ে তাদের ভিতরে ম্যাক্সিমামটার ডিস্ট্রিবিউশনটা বোঝার চেষ্টা করা। ঠিক আছে, মানে এটা হলো এটাতে জাস্ট এটাতে যতগুলো নাম্বার, মানে যতগুলো এক্সপেরিমেন্ট আমি করবো, যতগুলো আমি তুলতে বলবো, তত কি আমার ওই মানে প্রবাবিলিটিটা বেড়ে যাবে যে কনফার্মেশনের দিকে? না, একটা তো জেনারেল রেজাল্ট রয়েছে, তাকে বলে লার্জ স্যাম্পল থিওরি। স্যাম্পল সাইজ হুম। যত বাড়াবো তত আমার কনফিডেন্স বাড়বে। আমি এই 6টায় থেমে না গিয়ে যদি আরো 4টে নিয়ে 10টা করতাম, তারপর একই ফর্মুলা কাজে লাগাতাম, তখন দেখা যেত আমি যে এস্টিমেট পাচ্ছি আমার কনফিডেন্সটা একটু বেশি, এবং এস্টিমেটটা কারেক্ট হওয়ার চান্সটা বেড়ে গেছে। এটা একটা জেনারেল থিওরি আছে, লার্জ স্যাম্পল থিওরি। কিন্তু ওয়ার্কিং কন্ডিশন এভাবে বলে, হ্যাঁ, আমাদের যেটা জানা উচিত, কোনো জায়গায় যদি থেমে যাই তাহলে কি করে এই এস্টিমেটটা করব। তারপরে এই ফর্মুলাটাকে বাড়িয়ে বাড়িয়ে সিমুলেশন করে, লোকে দেখে ভালো রেজাল্ট পাচ্ছি। স্যাম্পল সাইজ বাড়লে বাড়বে, সেটা একটা জেনারেলি সেটা একটা সত্য ঘটনা। ওই জন্যই বলা হয় যে মোর দ্য মেরিয়ার। আচ্ছা স্যার, আর প্রথম ওই যে আপনি যে প্রথম গেমটা যেটা দেখিয়েছিলেন, খুব সেই ভালো। গেমটাতে মানে এক মানে সেকেন্ড, আমাদের ওই আমি ব্যাক করে যাই, কোনো ব্যাপার না, দেখে নিচ্ছি। এখানে হোম, তুমি একটু হোমটা দেখাও। হোম বলতে মানে ব্যাক করতে চান? হোম মানে একদম একে যেতে চাই। এভাবে তো যাওয়া তো লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, এই নিয়ে কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রথম যে গেমটা দেখালাম সেটি নিয়ে একটু স্যার। আলোচনা করি। কোনটা? এইতে? হ্যাঁ 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 স্যার, স্যার ঠিক আছে স্যার, ওইটা দেখাতে হবে না। আমি বলছি যে ওই গেমটা ধরেই আমরা ধরুন আমাদের গ্রামের দিকে যে মেলা টেলাগুলো হয়, সেই মেলাগুলোতে অনেক সময় ডিম খেলা বা এমনি ছোট ছোট জুয়া খেলা, যে হ্যাঁ সমস্ত খেলাগুলো হয়, হ্যাঁ, ওই খেলাগুলো কি ওই গেমটা কি মানে আমি একটা কথা শুনেছিলাম যে ওই গেমটার থেকে কেউ নাকি কখনো প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারে না। যদি ধরুন সেটা কেউ তো খেল সেটা তো খেল খুব ভালো কথা। তাহলে সেইটাই দেখা যাক। এখানে এতগুলো বললাম, এই যে হাঙ্গেরিয়ান ব্রাদার্স পাজল, এই জিনিসটা একদম মূল বক্তব্যই হলো যে তুমি খেলতে আসো। আমি বলে দিচ্ছি, তুমি খেলতে এসছো, তাহলে তোমাকে আগে নিতে বলবো, তুমি আগে নাও, তুমি আগে নাও, তুমি আগে নাও। তাহলে তুমি সবাই বলবে আমি আগে নেবো, আমি আগে নেবো। তুমি আগে নিয়ে নাও, এবং দেখা যাচ্ছে ঠিক ইনভেরিয়েবলি একবার দুবার খেললে হবে না, তাকে প্রম্পট করতে হবে, ভাই 5টা গেম অন্তত খেলো। একটা গেম খেলে চলে যেও না টাকা পয়সা নিয়ে। এই 5টা গেম খেললো, সঙ্গে সঙ্গে দেখা হেরে গেল, একদম তাই। এই জিনিসটাই এরকম ভাবে করা হয় আর কি। আমি পজ করে দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই এই গেমটাতে যে আগে নেবে সে ইনভেরিয়েবলি তার হারার চান্স অনেক বেশি, আর যে পরে নেবে সে জিতবে। কিন্তু সাধারণত আমরা সবাই বলি আমি আগে নেবো, আমি আগে নেবো। কেউ যদি খেলতে আসে, জুয়া খেলতে আসে, ভাই তুমি আগে নাও, সবাই খুব খুশি হবে, হ্যাঁ আমি আগে নেবো। আগে নিল, তারপর দেখা গেল হারছে। ঠিক তাই। থ্যাংক ইউ স্যার। এটা সব বুঝবে না, ঠিক আছে, সবাই চাইবে আমি একটু আগে নেবো। এইভাবে এই গেমটা সেরকম ভাবেই তৈরি। কিন্তু এটা খুব, মানে যখন এই জিনিসটুকু তৈরি হয়, এটা একটা থিওরির ভিতর থেকে উঠে এসে তারপর প্রচুর কাজ হয়েছে এই বিষয়ে। এবং এটা, এগুলো যদি কেউ না দেখে, নিজে থেকে একটা বানানো খুব কঠিন ব্যাপার। কিভাবে নাম্বার আচ্ছা স্যার, ম্যাচ করে জিনিসটা বানাবো। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন, যে হ্যাঁ বলছি যে এই যে চেন বিজনেস যেটা হয়,
মানে সেটা কি এই গেম থিওরি থেকেই চেন বিজনেসটার উৎপত্তি হয়েছে? কোন জিনিসটা ভাই আর একটু বলো। চেন বিজনেস যেমন হয়, মানে চেন বিজনেস মানে ধরুন হ্যালো, হ্যাঁ শুনি। চেন বিজনেস যেটা হয়, চেন বিজনেস ঠিক বুঝতে পারলাম না। মানে চেন হচ্ছে ধরুন বিজনেস। মানে মানে ধরুন যে এরকম প্রফিট আমি দিয়ে আমার দেওয়া, মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করি অর্ণব চেন বিজনেসটা কি বলো। পিরামিড। ইয়েস ইয়েস, হ্যাঁ স্যার, পিরামিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি ঠিক বলতে পারবো না, ওটা নিয়ে আমি কোনোদিনও ভাবিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে ভাবা হয়নি গো, আমি ঠিক বলতে পারবো না। মানে মানে জাস্ট লাইক চেন রিয়াকশন অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। চেন রিঅ্যাকশন কেমিস্ট্রিতে। হ্যাঁ 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 হ্যাঁ, চেন রিঅ্যাকশন কি কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে। ওরে বাবা, তাহলে আমি কেমিস্ট্রি সম্বন্ধে বক্তব্য বলি। তোমাকে সামনাসামনি দেখলে আমি দৌড়ে পালিয়ে যেতাম। নেহাত দেখতে পাচ্ছি না তাই, বা দূরে আছি আমরা। কেননা কেমিস্ট্রিতে আমি 3 মাস পড়েছি 61 সালে। H2O, তার বাইরে আর কিছু মনে নেই। এমনি চেইন রিঅ্যাকশন জানি, আমরা গ্রাফ থিওরি করি, চেন নিয়ে পড়াশোনা করি, ম্যাথমেটিক্যালি জিনিসগুলো বুঝি, কিন্তু চেইন রিঅ্যাকশনটা আমি সেরকম ভাবে জানি না। যাই হোক, সেটা ঠিক আছে সেটা স্যার, আমি জানা থ্যাংক হয়নি। ইউ স্যার। আচ্ছা, আর কারো কিছু বক্তব্য আছে না? এখনকার মতন ব্রেক দেবো? আর যদি যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে স্যার একটু 5 মিনিট ব্রেক নিয়ে আমাদের পরের পার্টটা তাহলে শুরু করবো। ঠিক ঠিক আছে আছে, স্যার, আমরা ঠিক 5 মিনিট পরে ফিরছি স্যার তাহলে। একদম থ্যাংক ইউ, ঠিক আছে।